ওকে, সো যেটা বলছিলাম যে আমরা একদম শুরু করেছিলাম, যেহেতু আমাদের ওয়্যারলেস অ্যাডহক নেটওয়ার্ক, সো আমরা শুরু করেছিলাম হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক বলতে আমরা আসলে কি বুঝি, ওয়্যারলেস নেটওয়ার্ক কি কি কম্পোনেন্ট দ্বারা তৈরি বা ওয়্যারলেস নেটওয়ার্কের এলিমেন্ট গুলা কি কি। তো সেগুলো দিয়ে হচ্ছে মানে ওয়্যারলেস নেটওয়ার্ক দিয়ে হচ্ছে আমরা আমাদের কোর্সটা শুরু করেছিলাম। ওকে, সো তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে এই যে ওয়্যারলেস নেটওয়ার্ক বা যখন আমরা এই জাতীয় অ্যাডহক বলি বা ওয়্যারলেস বলি, সো এই জাতীয় নেটওয়ার্ক যেহেতু হচ্ছে ওয়্যারলেস কানেক্টিভিটি দ্বারা তৈরি, তাহলে এই যে ওয়্যারলেস লিঙ্ক গুলো আছে, এই ওয়্যারলেস লিঙ্কের কারণে আমরা আসলে কি ধরনের সুবিধা বা সুবিধা আসলে আমরা যতটা না বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, এখানে কি কি ধরনের অসুবিধা আসলে আমরা সম্মুখীন হচ্ছিলাম, কি ধরনের চ্যালেঞ্জ গুলো তৈরি হয় ওয়্যারলেস লিঙ্কের কারণে ওয়্যারলেস নেটওয়ার্ক গুলোতে, সেই জিনিসটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছিলাম, যে যেটা অ্যাকচুয়ালি ওয়্যার্ড নেটওয়ার্কের মধ্যে আমরা পাই না। আচ্ছা, সো এইটা আমরা দেখার চেষ্টা করছিলাম যে ওয়্যারলেস লিঙ্কের ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে। একই রকম ভাবে এই যে ওয়্যারলেস নেটওয়ার্কের কথা বললাম, নেটওয়ার্কটা কিভাবে আমাদের ওয়্যার্ড নেটওয়ার্কের সাপেক্ষে ওয়্যারলেস নেটওয়ার্কটা আসলে কি কি ধরনের পার্থক্য তৈরি করে, ওয়্যারলেস নেটওয়ার্কের কিছু ক্যারেক্টারিস্টিক্স মানে যেটা হচ্ছে স্পেসিফিক্যালি ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, সো সেইগুলোকে আমরা আসলে একটু বোঝার চেষ্টা করেছিলাম, কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য যেমন হিডেন টার্মিনাল প্রবলেম, সিগন্যাল ফেডিং, ঠিক আছে, তারপরে এক্সপোজ টার্মিনাল প্রবলেম। সো এই জাতীয় কিছু প্রবলেম নিয়ে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, কারণ এইগুলো আমরা পরে আরো বিশদ আলোচনা করেছিলাম। বাট এইগুলো আমরা আসলে দেখার চেষ্টা করেছিলাম যে ওয়্যার্ড নেটওয়ার্কের সাপেক্ষে ওয়্যারলেস এর মধ্যে কিন্তু এই ফেনোমেনন গুলো বা এই সমস্ত ঘটনাগুলো কিন্তু নতুন, বা এগুলো হচ্ছে প্রবলেম সৃষ্টি করে, যেগুলো ওয়্যার্ড নেটওয়ার্কের মধ্যে এই জাতীয় কোনো প্রবলেম নেই। সেটা সাপেক্ষে আমরা একটা কম্পারিজন নিয়ে আসার চেষ্টা করেছিলাম ওয়্যার্ড নেটওয়ার্কের সাপেক্ষে ওয়্যারলেস নেটওয়ার্কের। তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক কত রকম ভাবে হতে পারে বা কয় ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক হতে পারে। সো ওয়্যারলেস নেটওয়ার্ক এভাবে যদি আমরা টিপিক্যাল ক্লাসিফিকেশন যদি করতে যাই, আসলে সেই ক্লাসিফিকেশনটা আসলে বিভিন্ন রকম ভাবে তৈরি হতে পারে। যেমন আমরা প্রথমে যেটা দেখার চেষ্টা করেছিলাম যে এক ধরনের ক্লাসিফিকেশন হতে পারে আর্কিটেকচার অনুযায়ী, তার ইন্টারনাল আর্কিটেকচারটা কিরকম, যেটা আমরা বলছিলাম যে একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বেসড আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লেস, এবং সেই ইনফ্রাস্ট্রাকচার লেসটাই হচ্ছে মূলত আমরা এই যে কোর্সের মেইন যে ফোকাস অ্যাডহক নেটওয়ার্ক, যেটা হচ্ছে মূলত ইনফ্রাস্ট্রাকচার লেস ওয়্যারলেস নেটওয়ার্ক। ঠিক আছে, সো এই ধরনের একটা নেটওয়ার্ক নিয়ে হচ্ছে আমরা মূলত আমরা ফোকাস করেছিলাম। সো যাই হোক, আর্কিটেকচার অনুযায়ী হচ্ছে আমরা এই দুই ধরনের ক্লাসিফিকেশন পাই। আর আরেকটা হচ্ছে কমিউনিকেশন কাভারেজ অনুযায়ী বা কমিউনিকেশন রেঞ্জ অনুযায়ী, যেটা হচ্ছে আমরা ওয়্যার্ড নেটওয়ার্কের সাথে খুব কমনলি পরিচিত ল্যান ম্যান ওয়েন। আচ্ছা, সো এইটার সাপেক্ষেই ওয়্যারলেস এর মধ্যে কিন্তু একই রকম ভাবে ক্লাসিফিকেশন করা যায়, এবং সেটাও ওই একই রকম রেঞ্জ অনুযায়ী বা কাভারেজ অনুযায়ী, বাট সেটা হচ্ছে ওয়্যারলেস। সো যেটাই মানে ওয়্যার্ড নেটওয়ার্কের মধ্যে আমরা যেটা ওয়েন পড়েছিলাম, সেটাই হচ্ছে ওয়্যারলেস এর সাপেক্ষে ডাব্লিউ ল্যান বা ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সরি ওয়্যারলেস ওয়েন, ডাব্লিউ ওয়েন। আচ্ছা, সো একই রকম ভাবে ডব্লিউ ল্যান ডব্লিউ ম্যান এবং পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, সেটাই ওয়্যারলেস এর সাপেক্ষে ওয়্যারলেস পেন বা ডব্লিউ পেন। সো এটা মূলত হচ্ছে আমরা ওয়্যার্ডের সাপেক্ষে এইটার কাউন্টার পার্ট হিসেবে চিন্তা করতে পারি, যে ওয়্যারলেস এর সাপেক্ষে তাদের কমিউনিকেশন রেঞ্জ বা কাভারেজ অনুযায়ী কিভাবে আমরা এক একটা ওয়্যারলেস নেটওয়ার্ককে ক্লাসিফাই করতে পারি। সো এইভাবে হচ্ছে আমরা দেখার চেষ্টা করেছিলাম ওয়্যারলেস নেটওয়ার্ক গুলোকে। তারপরে আমরা হচ্ছে এরপরে মূলত আমরা ডিসক্রিপশনটা দিয়েছিলাম ইনফ্রাস্ট্রাকচার এবং ইনফ্রাস্ট্রাকচার লেসের। সো কিভাবে হচ্ছে সেট আপ করা যায় মূলত, তারপরে আমরা চলে আসছিলাম হচ্ছে অ্যাডহক নেটওয়ার্ক, যেটা হচ্ছে আমরা মেইন ইনফ্রাস্ট্রাকচার লেস যে নেটওয়ার্কটার কথা বলছি, ওয়্যারলেস নেটওয়ার্ক। সো অ্যাডহক নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স ডেফিনিশন এই জিনিসগুলো হচ্ছে আমরা আরো ভালোভাবে এখানে দেখার চেষ্টা করেছিলাম। ওকে, এবং তার সাপেক্ষে অন্যান্য যে সমস্ত ওয়্যারলেস নেটওয়ার্ক গুলো আছে সেগুলোর সাথে একটা অন্যটার পার্থক্য কি, সেই জিনিসগুলো। এবং তারপরে হচ্ছে একটা স্পেশাল কেস অ্যাডহক নেটওয়ার্কের, যেটাকে আমরা বলি হচ্ছে মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক। আচ্ছা, সো মোবাইল অ্যাডহক নেটওয়ার্কের বৈশিষ্ট্যটা আসলে কি, বা নর্মাল অ্যাডহক নেটওয়ার্কের সাপেক্ষে মোবাইল অ্যাডহক নেটওয়ার্কের পার্থক্যটা আসলে কি। বেসিক্যালি সব জিনিসপত্রই কম বেশি সেম, বাট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে নোডগুলো বা ডিভাইসগুলো হবে সবগুলোই মোবাইল নোড। আচ্ছা, মোবাইল ডিভাইস সবগুলো। ওকে, যেমন অ্যাডহক নেটওয়ার্কের বৈশিষ্ট্য যখন আমরা বলি এটা ওয়্যারলেস নেটওয়ার্ক, এটা কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকবে না, ফিক্সড কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকবে না, এগুলো দিয়ে আমরা অ্যাডহক নেটওয়ার্ককে বলি।
বাট যখন মোবাইল অ্যাডক নেটওয়ার্ক যখন বলার চেষ্টা করি, তখন সেই যে ডিভাইসগুলো ইটসেলফ মোবাইল। ঠিক আছে, মানে ডিভাইসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবে, এবং তারা কমনলি কমিউনিকেশন করতে পারে হচ্ছে বেজ স্টেশন টাইপ হচ্ছে ডিভাইস দিয়ে। ওকে, সো এইটা মোটামুটি ছিল হচ্ছে মোবাইল অ্যাডক নেটওয়ার্কের যে বৈশিষ্ট্যগুলো। যেমন ওয়্যারলেস মোবাইল যে নেটওয়ার্কটা যদি বলি, ঠিক আছে, যেমন এখানে নর্মালি আমরা অ্যাক্সেস পয়েন্ট থাকে, সো অ্যাক্সেস পয়েন্ট বা ব্যাকবোনটাকে যদি উঠিয়ে দিই তাহলে সেটাই হয়ে যাবে একটা মোবাইল অ্যাডক নেটওয়ার্ক। আচ্ছা, যেখানে কোনো ধরনের ফিক্সড অ্যাক্সেস পয়েন্ট টাইপের কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকবে না, তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে। এবং অ্যাডক নেটওয়ার্কের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, সবগুলো বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে। এর সাথে অ্যাডিশনাল বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো ডিভাইস হবে মোবাইল। তারপরে হচ্ছে আমরা বেসিক্যালি বিভিন্ন ধরনের পার্থক্যের মধ্যে চলে আসছিলাম, যে অ্যাডক নেটওয়ার্কের সাথে ওয়্যারলেস মোবাইল নেটওয়ার্কের পার্থক্য কি, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের পার্থক্য কি, সেলুলার নেটওয়ার্কের পার্থক্য কি। এবং সেলুলার নেটওয়ার্কের সাথে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম, কেননা অ্যাডক নেটওয়ার্কের সাপেক্ষে যেহেতু হচ্ছে অ্যাডক নেটওয়ার্ক বা মোবাইল অ্যাডক নেটওয়ার্ক যদি চিন্তা করি, তার সাথে সেলুলার নেটওয়ার্কের অনেক ধরনের সিমিলারিটি আছে, একই সাথে তাদের মধ্যে অনেক ধরনের ডিসিমিলারিটিও আছে। সো সেই ডিসিমিলারিটি গুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, সেই জায়গাগুলো হচ্ছে আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। এবং লাস্টলি হচ্ছে আমরা দেখার চেষ্টা করেছি হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন, যে মোবাইল অ্যাডক নেটওয়ার্কের কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হতে পারে। তো এইটা ছিল হচ্ছে মোটামুটি আমাদের ফার্স্ট লেকচারটা। মাহবুব মুর্শিদ, স্যার কোশ্চেন আছে? হ্যাঁ বলেন। স্যার একটু স্যার কাইন্ডলি একটু বলি স্যার। স্যার আপনি তো মানে এই লেকচার গুলো স্যার সবগুলো আমাদের সুন্দর করে বুঝিয়েছিলেন, আবার ভিডিও দেওয়া আছে স্যার। তো কাইন্ডলি স্যার যদি মানে আমাদের মানে এক্সামের যে জিনিসগুলো মানে মেন ইম্পর্টেন্ট এগুলো যদি আপনি একটু বলে দিতেন, তাহলে স্যার আমরা ওগুলো একটু কি নোট করে নিতাম স্যার, একটু সুবিধা হতো। কারণ আপনি স্যার এগুলো সবাই আমাদের এখানে ছিল হচ্ছে আমাদের রাউটিং বেসিক। লেকচার 5 আপনার মূলত ছিল হচ্ছে রাউটিং কি, কেন আমাদের রাউটিং প্রয়োজন হয়, আচ্ছা, রাউটারের কাজ কি। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের একদম ইন্ট্রোডাক্টরি যে ইয়েটা। আচ্ছা, এবং আমরা কনভেনশনালি বা ওয়্যার্ড নেটওয়ার্কে হচ্ছে দুই ধরনের রাউটিং পাই। ক্লাসিফিকেশন যদি করতে চাই, দুই ধরনের রাউটিং পাই, একটাকে আমরা বলি হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং, আর একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং। ওকে, ওয়্যার্ড ডোমেইনে। বাট ওয়্যার্ড ডোমেইনের যে রাউটিং, সেটা আমাদের ওয়্যারলেসে বা ওয়্যারলেস অ্যাডক নেটওয়ার্কের জন্য প্রযোজ্য নয়, বেশ কিছু কারণে। তো যেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করেছিলাম, যে চ্যালেঞ্জগুলো কি আসলে এখানে ওয়্যারলেস অ্যাডকের মধ্যে আমি যদি রাউটিং যদি করতে চাই, আমাদের চ্যালেঞ্জগুলো কি, এবং এই চ্যালেঞ্জের সাপেক্ষেই ওয়্যার্ড নেটওয়ার্কের যে রাউটিং প্রোটোকলগুলো আছে সেগুলো কেন এখানে সুইটেবল না বা অ্যাপ্লিকেবল না, সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছিলাম। তারপরে চলে আসছিলাম হচ্ছে যে ওয়্যারলেস অ্যাডক নেটওয়ার্কের জন্য আমরা যদি রাউটিং যদি করতে চাই, রাউটিং রিকোয়ারমেন্ট গুলো কি 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 ধরনের রাউটিং রিকোয়ারমেন্ট আমাদের এখানে প্রয়োজন হবে। ওকে, সো তারপরে চলে আসছিলাম হচ্ছে আমাদের ওয়্যারলেস অ্যাডক নেটওয়ার্কের মধ্যে যত ধরনের রাউটিং হতে পারে তার একটা ক্লাসিফিকেশন। মূলত 3 ধরনের ক্লাসিফিকেশন, এবং 3 ধরনের ক্লাসিফিকেশন না, মূলত হচ্ছে 2 ধরনের ক্লাসিফিকেশন। একটা হচ্ছে টেবিল ড্রিভেন আর একটা হচ্ছে অন ডিমান্ড। আর কিছু কিছু রাউটিং প্রোটোকল আছে, এই দুইটাকেই হচ্ছে মার্জ করে হচ্ছে কিছু রাউটিং প্রোটোকল ডেভেলপ করা হয়, যেগুলোকে হচ্ছে আমরা থার্ড একটা ক্যাটাগরি করার চেষ্টা করি, যেটাকে আমরা বলি হচ্ছে হাইব্রিড। তো সেই হিসেবে হচ্ছে 3টা ক্যাটাগরিতে আমরা রাউটিং প্রোটোকল গুলোকে ভাগ করি: টেবিল ড্রিভেন অ্যাপ্রোচ, অন ডিমান্ড অ্যাপ্রোচ এবং হাইব্রিড অ্যাপ্রোচ। ওকে, সো সেই অনুযায়ী হচ্ছে আমাদের এই বৈশিষ্ট্যগুলো বা টেবিল ড্রিভেন অ্যাপ্রোচ কি, কাকে টেবিল ড্রিভেন অ্যাপ্রোচের মধ্যে আমরা ফেলি, বা কোন ক্ষেত্রে আমরা টেবিল ড্রিভেন অ্যাপ্রোচ গুলো ব্যবহার করি, সো সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করি। ওকে, সো একই মানে তারপরে হচ্ছে এই অনুযায়ী কিছু রাউটিং প্রোটোকল যেগুলো হচ্ছে এই অ্যাপ্রোচটা ব্যবহার করে। সিমিলারলি অন ডিমান্ড রাউটিং প্রোটোকল, সো অন ডিমান্ড রাউটিং প্রোটোকল একই রকম ভাবে কখন ব্যবহার করি, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, কোন নেটওয়ার্কের ক্ষেত্রে বা কোন ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের অন ডিমান্ড রাউটিং প্রোটোকল গুলো আসলে বেটার হবে টেবিল ড্রিভেন অ্যাপ্রোচের চেয়ে, সেগুলো হচ্ছে আমরা এখানে তার ক্যারেক্টারিস্টিক্স গুলোর মাধ্যমে হচ্ছে আইডেন্টিফাই করার চেষ্টা করি। এবং
তারপর হচ্ছে সেই রিলেটেড কিছু রাউটিং প্রোটোকল গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি। Okay? আর লাস্টলি হচ্ছে হাইব্রিড রাউটিং প্রোটোকল গুলো যেগুলো আছে তাদের কিছু ফিচার্স বা কোন কোন রাউটিং প্রোটোকল গুলো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করেছি। স্যার স্যার এইটা একটা ছিল আমাদের লেকচার 5। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে আমরা যেমন একটা হলো স্যার ছিল যে প্রোঅ্যাক্টিভ, একটা হলো আপনার রিঅ্যাক্টিভ। দুইটা রিয়েক্ট। স্যার জি স্যার। তো এখন স্যার যদি আপনি অনেক সময় কোশ্চেন করেন যে সাপোজ একটা সিনারিও দিয়ে বলেন যে এখানে কোনটা বেশি প্রযোজ্য বা এটার এক্স্যাক্টলি। থেকে এটা তুলনা। তো এক্স্যাক্টলি। স্যার জি স্যার। তো তখন স্যার একটু স্যার এই টাইপের কোশ্চেন হলে আমরা কিভাবে মানে অ্যান্সার করলে একটু ভালো হয়? জাস্ট একটু যদি শর্টে বলতেন তাহলে আমাদের একটু উপকার হতো স্যার। ওকে। ওকে, তাহলে আমরা ইয়েটাতে চলে যাই, কন্টেন্টটাতে চলে যাই। ফর এক্সাম্পল আমি বললাম টেবিল ড্রিভেন অ্যাপ্রোচ। জি স্যার। ঠিক আছে, তাহলে তার বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করি। প্রথমে বললাম এটা প্রোঅ্যাক্টিভ। ঠিক আছে, জি এবং স্যার। সে কি কাজ করে কন্টিনিউয়াসলি হচ্ছে তার যে রাউটিং টেবিলটা আছে এটাকে হচ্ছে ইভ্যালুয়েট করার চেষ্টা করে। ইভ্যালুয়েট করা মানে হচ্ছে আপডেট করে। জি স্যার। ঠিক আছে, এবং সেই সাপেক্ষে বলা হচ্ছে অ্যাটেম্প টু মেনটেন কনসিস্টেন্ট আপ টু ডেট রাউটিং ইনফরমেশন। ঠিক আছে, যাতে করে যখনই আমার একটা মানে ডাটা প্যাকেট আসছে রাউটিং এর জন্য আমি যাতে সাথে সাথে হচ্ছে তাকে সার্ভ করতে পারি। এই টাইপের একটা অ্যাপ্রোচ হচ্ছে টেবিল ড্রিভেন অ্যাপ্রোচ। এবং যখনই হচ্ছে তার নেটওয়ার্ক টপোলজি চেঞ্জ হয় সাথে সাথে হচ্ছে সে তার আপডেটটা তার নেইবারদের কাছে হচ্ছে শেয়ার করে। ওকে, জি আরো স্যার। কিছু ইনফরমেশন দেখি। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে কি আপডেট মেসেজেস সেন্ড থ্রু দ্য নেটওয়ার্ক পিরিয়ডিক্যালি অর হোয়েন নেটওয়ার্ক টপোলজি চেঞ্জেস। কখন কখন সে আপডেট মেসেজগুলো পাঠায়। ঠিক আছে, জি স্যার। তারপরে চলে আসি লো ল্যাটেন্সি। ঠিক আছে, এখন বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করি। লো ল্যাটেন্সি সুইটেবল ফর রিয়েল টাইম ট্রাফিক। ওকে, যেহেতু সে হচ্ছে তার কাছে হচ্ছে আপডেটেড ইনফরমেশন সবসময় রেডি থাকে। So, যখনই হচ্ছে তার কাছে একটা প্যাকেট আসে সে কিন্তু এটাকে সাথে সাথেই কিন্তু পাঠিয়ে দিতে পারতেছে করসপন্ডিং ডেস্টিনেশনের কাছে রাউটিং টেবিল দেখেই। জি এবং স্যার। এই কারণেই সেটা হচ্ছে রিয়েল টাইম ট্রাফিকের জন্য সুইটেবল আমরা বলার চেষ্টা করতেছি। এবং এক্ষেত্রে হচ্ছে তার টাইমটা কম লাগে বা ডিলে কম হয়। লো ল্যাটেন্সি মানে হচ্ছে তার ডিলে কম। জি ওকে, স্যার। জি সো স্যার। তারপরে বলতেছি ব্যান্ডউইথ মাইট গেট ওয়েস্টেড ডিউ টু পিরিয়ডিক আপডেটস। ঠিক আছে, এবং এই যে পিরিয়ডিক্যালি যে আপডেট করতেছি এই কারণে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ ব্যান্ডউইথ নষ্ট হতে পারে। কারণ এই যে আপডেট মেসেজগুলো পাঠাচ্ছি সেই জন্য হচ্ছে আমি ব্যান্ডউইথটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারছি না। So, জি এখন স্যার। খেয়াল করে দেখেন, এখন আপনি একটা সিনারিওর কথা চিন্তা করেন। তাহলে সিনারিওটা যখন আমি বলবো, ঠিক আছে, ফর এক্সাম্পল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি একটা ওয়্যারলেস নেটওয়ার্ক এস্টাবলিশ করতে চাই। আমি বললাম এটার জন্য আমি যে রাউটিং প্রোটোকলটা আন্ডারলাইং যে রাউটিং প্রোটোকলটা ব্যবহার করব সেটাকে টেবিল ড্রিভেন অ্যাপ্রোচে কোনো একটা রাউটিং প্রোটোকল ব্যবহার করব নাকি হচ্ছে অন ডিমান্ড বেসিসে একটা রাউটিং প্রোটোকল ব্যবহার করব। জি স্যার। তাহলে এখন সেখান থেকে আমরা যখন এটা অ্যান্সার করার চেষ্টা করব আমাদের এখানে কোন কোন জিনিস আসলে এখানে মাথায় নিতে হবে। স্যার রিয়েল টাইম প্রথমত। প্রথম কথা হচ্ছে এটা রিয়েল টাইম। জি স্যার। ওকে, আমার এই ডাটা ট্রাফিকটা রিয়েল টাইম হতে হবে। জি স্যার। কেন রিয়েল টাইম হতে হবে, কেন আমি এই ডাটা প্যাকেটটাকে রিয়েল টাইম পাঠাতেই হবে? কারণ স্যার আমার যদি ইউনিভার্সিটির সাথে সঠিক সময়ে মানে কমিউনিকেশন না হয় তাহলে তো আমি এই তথ্যগুলো ঠিকভাবে আদান-প্রদান করতে পারব না। রিয়েল টাইম ট্রাফিকের ডেফিনেশনটা কিন্তু এইটা নয়। আচ্ছা স্যার। ঠিক আছে, আরেকটু বোঝানোর চেষ্টা করি। জি মনে স্যার। করেন এগ্রিকালচারাল ফিল্ড, জি স্যার। আপনি আপনার একটা এগ্রিকালচারাল ফিল্ড মনিটরিং করছেন, বা মনে করেন একটা বাইরের দেশগুলোতে ওই বিশাল বিশাল বনভূমি আছে। ঠিক আছে, অথবা বা বিদেশ না, আমার বাংলাদেশ। আপনি বাংলাদেশের সুন্দরবনের পুরো এরিয়াটাকে হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কের আওতায় নিয়ে চলে আসছেন বা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের আওতায় নিয়ে চলে আসছেন। আপনি হচ্ছে এখানে বাঘের মুভমেন্ট বা যে সমস্ত অ্যানিমেল গুলো আছে সেগুলোর জি স্যার। মুভমেন্টটাকে হচ্ছে মনিটর করছেন। জি ওকে, স্যার। সো জি এইখানে স্যার। ফর এক্সাম্পল যদি বাঘের যদি কোনো একটা মুভমেন্ট যদি আপনি দেখতে পান, জি স্যার। ঠিক আছে, জি সো স্যার। সেটা কিন্তু আপনাকে যেই টাইমে পাঠাতে হবে। জি স্যার। আর আপনার জগন্নাথ ইউনিভার্সিটিতে মনে করেন আপনি একটা ইমেল পাঠিয়েছেন, ওয়্যারলেসলি ইমেল পাঠিয়েছেন, সেটা যদি 5 মিনিট পরে যদি আপনার নেটওয়ার্কের মধ্যে দিয়ে যদি ট্রান্সমিট হয় বা যখন জি আপনি সুযোগ পাচ্ছেন তখন যদি ট্রান্সমিট হয়, দুইটা সিচুয়েশন কি সেম? নো স্যার। দুইটা সিচুয়েশন সেম না।
তাহলে কোনটাকে রিয়েল টাইম বলতেছি? মানে স্যার ইমার্জেন্সি বেসিস বা যেটা না, সাথে সাথে দরকার। ইমার্জেন্সি, হ্যাঁ, যেটার সাথে সাথে আমার এখন ট্রান্সমিট করতেই হবে, জি স্যার। এটার জন্য কোনো ডিলে হওয়া যাবে না। জি স্যার। ঠিক আছে। সো দেশের সাপেক্ষে তো সুন্দরবনের এটা বললাম। ফর এক্সাম্পল বাইরে যে দাবানল, এটা খুব জি স্যার। কমনলি বাইরের ইয়েগুলোতে খুব একটা কমন ইভেন্ট, যে শুষ্ক মৌসুমে দাবানল সৃষ্টি হয়। কিংবা মনে করেন আগ্নেয়গিরি, ইয়েগুলা আগ্নেয়গিরির যে ওকে স্যার। অগ্নুৎপাত, ঠিক জি আছে। স্যার। So এগুলো কিন্তু আমার রিয়েল টাইম মনিটরিং করা লাগে। আরো আছে দেশের সাপেক্ষে যেটা বলছিলাম যে এগ্রিকালচারাল ফিল্ড, ঠিক আছে। জি আপনার স্যার। হচ্ছে এখন ইরিগেশন করতে হবে, পানি দিতে হবে, অথবা হচ্ছে আপনার গাছে ছত্রাক বা পোকার আক্রমণ হয়েছে, জি স্যার। ঠিক আছে। সো এই ইনফরমেশন গুলো যদি আপনি যদি সাথে সাথে যদি না পাঠান, তাহলে কিন্তু আমি প্রপার বা তার যেই প্রপার অ্যাকশনটা পারফর্ম করা, সেটা কিন্তু আমি আর টাইমলি করতে পারবো না। জি স্যার। সেগুলোকে আমরা বলছি হচ্ছে রিয়েল টাইম ট্রাফিক। জি স্যার। আর অন্যদিকে এই যেমন ইউনিভার্সিটির সাপেক্ষে যেটা বললাম, বা নর্মালি আমরা আপনারা কয়েকজন ফ্রেন্ড মিলে বা কোনো একটা এরিয়াতে একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করলেন ওয়্যারলেস দিয়ে, সো সেইখানে যে কমিউনিকেশন, সেটা কিন্তু ডেফিনেটলি আমার রিয়েল টাইম ট্রাফিক প্রয়োজন হবে না, ঠিক আছে। সো সেখানে যদি একটু ডিলেও হয়, সেটা কিন্তু আমার জন্য খুব একটা প্রবলেম তৈরি করবে না। করবেন। ওকে, বাট সেখানে আবার একই রকম ভাবে ব্যান্ডউইথটাও কিন্তু একই রকম ভাবে ইম্পর্টেন্ট। আমি যে নেটওয়ার্কটা তৈরি করছি বা যে রাউটিং প্রোটোকলটা এখানে ব্যবহার করছি, আমার এখানে আসলে ব্যান্ডউইথটাকে আমি কতটা ইফিশিয়েন্টলি ব্যবহার করতে পারছি, সেটাও কিন্তু এখানে মেজারমেন্টে চলে আসবে, ঠিক আছে। ওকে। জি So, স্যার। এই পয়েন্টগুলো হচ্ছে আমরা সেখানে তুলে ধরবো, যে এই কারণে এখানে আসলে টেবিল ড্রিভেন অ্যাপ্রোচটা অ্যাপ্রোপ্রিয়েট, বা উল্টাভাবে বললে আমাদের যে অন ডিমান্ড যে অ্যাপ্রোচটা আছে, সেটা এখানে সুইটেবল বা সুইটেবল না, ঠিক আছে। জি স্যার। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাকে এখানে আইডেন্টিফাই করে দিতে হবে, যে এইটা যেহেতু এখানে এই যেহেতু একটা ফেনোমেনন আছে বা এই যেহেতু একটা ঘটনা ঘটতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই জন্য এটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, অথবা এটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট না। জি স্যার। আমি কি স্যার আপনি বুঝতে পেরেছি? মিডের সময় একটা কথা জি স্যার বুঝতে পেরেছি স্যার। আপনি স্যার মিডের সময় বলেছিলেন যে এই যে এই বুলেট পয়েন্ট গুলো আমরা মানে সেন্টেন্সে কনভার্ট করে লিখলে হবে। জাস্ট বুলেট অবশ্যই, হিসেবে না অবশ্যই লিখলেই মানে বুলেট হিসেবে যদি না গুছায় লিখে, লিখতে পারি তাহলেই তো হবে স্যার। রাইট, সেন্টেন্স আকারে আমরা লিখবো, বুলেট পয়েন্ট আকারে লিখবো না। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আপনার কোয়েশ্চেন অ্যান্সার জি কি স্যার। পাওয়া থ্যাংক ইউ গিয়েছে? স্যার। ওকে, সো তাহলে এইখানে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এইখানে কোয়েশ্চেন গুলো কি বা কি কি ধরনের কোয়েশ্চেন হতে পারে, সেটা কি আমরা এখন ক্লিয়ার? ওকে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমি ধরে নিতে পারি যে সবাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে তারপরে চলে যাই আমি হচ্ছে লেকচার 6। ওকে, সো লেকচার 6 মূলত ছিল হচ্ছে আমাদের একটা স্পেসিফিক ওয়্যারলেস অ্যাডহক রাউটিং প্রোটোকল নিয়ে, যেটা হচ্ছে ডেস্টিনেশন সিকোয়েন্সড ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, বা সংক্ষেপে যেটাকে আমরা ডিএসডিভি রাউটিং প্রোটোকল বলি। সো ডিএসডিভি রাউটিং প্রোটোকল কি, কোন ধরনের ক্ষেত্রে ব্যবহার করি, তার ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, তার মেনটেনেন্স, এই সব কিছু নিয়েই ছিল আমাদের ডিএসডিবি রাউটিং প্রোটোকলটা। সো এখানে ছিল হচ্ছে একদম কি ইনফরমেশন, তারপরে হচ্ছে আমাদের এই যে ডিসটেন্স ভেক্টর, ঠিক আছে, বা টেবিলটা, এইটা কি, এটা কিভাবে আপডেট হয়, সেটা জাস্ট আমি একটু ইলাস্ট্রেশন করেছিলাম। ওকে, সো কিভাবে হচ্ছে এটা আপডেটটা হয়। ওকে, সো খুব সম্ভবত এটাকে মনে হয় ওই যে ম্যাথের কথা বলছিলেন, সম্ভবত এটাকে মনে হয় ম্যাথ বলেছিলাম, ম্যাথ ধারণা করছিলেন। সো জি স্যার। এইখানে ওকে, সো এইখানে লুপ কিভাবে সৃষ্টি হয়, যেটা আমরা পরবর্তীতে একটা পার্টিকুলার প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করেছিলাম নর্মাল ডিএসডিবি ডিবিতে বা ডিস্টেন্স ভেক্টর রাউটিং এ, যেটাকে আমরা বলি হচ্ছে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম। সেই কাউন্ট টু ইনফিনিটি প্রবলেমটা কি, সেটা কিভাবে অ্যারাইজ করে,
ডিএসডিভি রাউটিং প্রোটোকলটা এই ডিস্টেন্স ভেক্টরের এই যে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেমটা আছে সেটাকে কিভাবে সলিউশন করে, এইখান থেকে এইভাবে হচ্ছে কোয়েশ্চেন গুলো হতে পারে। দেখেন আমি একটা টপিকের মধ্যে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেনের কথা বললাম। কাউন্ট টু ইনফিনিটি প্রবলেমটা কি, সেটা কিভাবে হচ্ছে ডিভি বা ডিস্টেন্স ভেক্টর রাউটিং এর মধ্যে প্রবলেম সৃষ্টি করে বা লুপের সৃষ্টি করে, ডিএসডিবি রাউটিং প্রোটোকলটা কিভাবে সেই প্রবলেমটাকে সলিউশন করে, ঠিক আছে, এগুলো সব ইলাস্ট্রেশন আকারে আপনাদের জন্য প্রযোজ্য হতে কোয়েশ্চেন আকারে আসতে পারে। ওকে, সো এই ম্যাথের কথা যেটা বলছিলেন বা এটাকে আমি ম্যাথ বলছি, সো এখানে কি বুঝতে কোনো সমস্যা আছে? এখানে লুপের সৃষ্টিটা কিভাবে হয় এটাকে আমাকে আবার রিভিউ করা লাগবে? স্যার আরেকবার রিভিউ করলে ভালো হয় স্যার। ওকে ওকে, সো আমি ডিস্টেন্স ভেক্টর যে অ্যালগোরিদমটা সেটার মধ্যে চলে আসি। নর্মালি প্রত্যেকটা এখানে আমরা ওয়েব নেটওয়ার্কের মধ্যে এই যে নোডগুলো এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে রাউটার, ঠিক আছে, রাউটার হিসেবে হচ্ছে তাদের মধ্যে রাউটিং টেবিল থাকে। যেমন আমার মেশিন বা আপনার মেশিন এগুলোর মধ্যে কিন্তু এরকম কোনো রাউটিং টেবিল থাকে না, বা এগুলো হচ্ছে ইন সিস্টেম বা হোস্ট মেশিন হিসেবে কাজ করে। বাট যদি আমরা একটা অ্যাডহক নেটওয়ার্কের কথা চিন্তা করি বা ওয়্যারলেস নেটওয়ার্কের কথা চিন্তা করি, সেখানে আমাদের যে হোস্ট মেশিনগুলো তাদের মধ্যেই কিন্তু এরকম রাউটিং টেবিল থাকে, বা সেখানে নোডগুলাই হচ্ছে অ্যাট দ্য সেম টাইম এন্ড সিস্টেম এবং রাউটার হিসেবে কাজ করে তারা। ওকে, তার মানে হচ্ছে তাদের মধ্যে এরকম রাউটিং টেবিল থাকে। ওকে, সো সেই সাপেক্ষে এরকম একটা রাউটিং টেবিল প্রত্যেকটা নোডের মধ্যে এখানে দেখা যাচ্ছে। সো সেই রাউটিং টেবিলটা আসলে কি বা তার মধ্যে কি ইনফরমেশন আছে সেটা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখেন কি কি ইনফরমেশন তারা রাখতেছে। ডেস্টিনেশন মানে কোথায় যাবে, কোন নোডের কাছে যাবে, ওকে, ওই পার্টিকুলার নোডে যাওয়ার জন্য নেক্সট কার কাছে যাবে সেই ইনফরমেশনটা থাকে হচ্ছে নেক্সটের কাছে। আর হচ্ছে ম্যাট্রিক বা কস্ট ইনফরমেশন, যে কত কস্ট হচ্ছে তার কাছে যেতে আমার লাগবে। প্রত্যেকটা রাউটার মধ্যে বা প্রত্যেকটা নোডের মধ্যে তার রাউটিং টেবিলের মধ্যে এই ইনফরমেশনটা থাকবে। ওকে, যেমন এটা হচ্ছে এ নোডের জন্য, সো সে যদি তার নিজের জন্য যদি ইনফরমেশনটা রাখে সেটা হচ্ছে এরকম, ডেস্টিনেশন হচ্ছে এ, নেক্সট হপটা হচ্ছে এ, মানে সে নিজেই, এবং তার কাছে যেতে তার কোনো কস্ট লাগে না। ডেস্টিনেশনটা যদি হয় বি, মানে যার কাছে হচ্ছে সে এক হপে যেতে পারে, তাহলে সে তার জন্য তাকে নেক্সট কার কাছে পাঠাতে হবে, বি এর কাছে হচ্ছে প্যাকেটটাকে পাঠাতে হবে। ওকে, সো এই জন্য নেক্সট হচ্ছে বি, আর তার কাছে যেতে কস্ট লাগে হচ্ছে এক। ওকে, সো সেই সাপেক্ষে ম্যাট্রিক হচ্ছে 1। তারপরে হচ্ছে এই পার্টিকুলার আর টপিক, এখানে বুঝলাম না স্যার, এখানে এ থেকে এ তে গেল 0, আবার বি থেকে বি তে গেল 1। এখানে এ থেকে বি এর সাথে একটা ডিরেক্ট কানেক্টিভিটি আছে। ওকে, সো ডিরেক্ট কানেক্টিভিটি থাকার কারণে এখানে এই যে বলে দেয়া আছে কস্টটা কত, এ থেকে বি তে যাওয়ার জন্য কস্টটা কত এটা এখানে বলে দেয়া আছে দেখেন, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। সো এ নোডের রাউটিং টেবিল এটা, এই রাউটিং টেবিলটার মধ্যে সে বি তে যদি যেতে চায়, তার মানে আমি বি হচ্ছে আমার ডেস্টিনেশন, হ্যাঁ। বি তে যদি আমি যেতে চাই তাহলে কিভাবে যেতে পারি, আমি সরাসরি কিন্তু বি এর কাছে প্যাকেটটা পাঠিয়ে দিতে পারি, যেহেতু বি এর সাথে আমার একটা লিঙ্ক আছে, সরাসরি একটা লিঙ্ক আছে। তো সেক্ষেত্রে বি হচ্ছে আমার ডেস্টিনেশন এবং নেক্সট হপ হচ্ছে বি। ওকে, আমি বি এর কাছে পাঠালেই প্যাকেটটা বি এর কাছে পৌঁছে যাবে। এটুকু বোঝাতে পেরেছি কি, আমি বি এর কাছে প্যাকেটটা যদি পাঠাতে চাই, বি এর সাথে যদি আমার ডিরেক্ট কানেক্টিভিটি আছে তাহলে সরাসরি আমি বি এর কাছে পাঠিয়ে দিতে পারছি। এই জিনিসটা একটু পরে আরেকটু পরে যখন সি এর জন্য আলোচনা করবো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে, সো তার কাছে যেতে আমার কস্ট লাগে হচ্ছে কত, খেয়াল করেন এই কস্টটা এখানে দেয়া আছে, কস্ট হচ্ছে এক, এক কস্টে আমি যেতে পারি। সি এরটা একটু বোঝার চেষ্টা করি তাহলে হয়তো বি এরটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি এ থেকে কিন্তু সিতে সরাসরি যেতে পারি না, কেননা তার সাথে আমার সরাসরি কোনো লিঙ্ক নাই, যেরকম বি এর সাথে আছে। বাট বি এর সাথে কিন্তু সি এর একটা সরাসরি লিঙ্ক আছে। ওকে, বি কিন্তু সরাসরি সিতে প্যাকেট পাঠাতে পারে বা সি এর সাথে সরাসরি সে কমিউনিকেশন করতে পারে, যদিও সেক্ষেত্রে তার দুই কস্ট লাগে। ওকে, তো সেই সাপেক্ষে এ এখন নির্ধারণ করছে যে সে সিতে পৌঁছাতে পারে
কার মাধ্যমে? বি এর মাধ্যমে। যেহেতু বি এর সাথে আমার সরাসরি একটা লিঙ্ক আপ আছে, আমি যদি বি এর কাছে যদি প্যাকেটটা পাঠাতে পারি, বি এর সাথে যেহেতু সি এর একটা ডিরেক্ট লিঙ্ক আপ আছে, তাহলে আমি এ নোড চিন্তা করছে বি এর কাছে যদি আমি প্যাকেটটা যদি পাঠাতে পারি, তাহলে আমি সি এর কাছে প্যাকেটটা পাঠাতে পারবো। সেক্ষেত্রে আমার কস্ট কত লাগবে? আমি যদি বি এর কাছে প্যাকেটটা পাঠাই তাহলে আমার কস্ট লাগে 1, আর বি যদি সি এর কাছে প্যাকেটটা পাঠায় তাহলে তার কস্ট লাগে হচ্ছে 2। তাহলে আমি যদি সি এর কাছে যদি প্যাকেটটা পাঠাই ভায়া বি, তাহলে আমার টোটাল কস্ট লাগবে হচ্ছে 3। এইটুকু কথা কি বোঝা গিয়েছে? এটা বুঝছি, হ্যাঁ। জি স্যার। ভিডিওর যে বি থেকে বি আর কি, বি টু বি ওয়ান কস্ট, সেই বিষয়টা আমি হ্যাঁ, আসতেছি, সেটাতে আসতেছি, খেয়াল করেন। লাস্টে যেটা বললাম সেটা যদি বোঝা যায় তাহলে দ্বিতীয় লাইনটাও বোঝা যাবে। তাহলে এটা দেখেন, আমি আমার ডেস্টিনেশন হচ্ছে সি, মানে আমি এখানে পৌঁছাতে চাচ্ছি, আমি সরাসরি এর কাছে পাঠাতে পারি না, আমাকে যেতে হবে কার মাধ্যমে? বের বি এর মাধ্যমে। মানে আমি প্যাকেটটাকে পাঠিয়ে দেব বি এর কাছে, তারপরে বি কিভাবে পাঠাবে সি এর কাছে সেটা বি এর ব্যাপার। হুম। ঠিক আছে, তো আমার কাজ হচ্ছে বি এর কাছে প্যাকেটটাকে পাঠানো। ওকে, বি আমাকে কোনোভাবে জানিয়েছিল যে সে সি এর কাছে যেতে পারে। সো সেই সাপেক্ষে হচ্ছে আমি এখন চিন্তা করলাম বি যেহেতু সি এর কাছে যেতে পারে, তাহলে আমি সি এর কাছে যেতে পারি ভায়া বি, এবং সেই কারণে আমি আমার রাউটিং টেবিলের মধ্যে এরকম একটা তথ্য যোগ করার চেষ্টা করছি যে আমার ডেস্টিনেশন হচ্ছে সি, বা আমি সি এর কাছে প্যাকেটটা পাঠাতে চাই বা সি এর কাছে যেতে চাই। সো সেক্ষেত্রে আমি কার কাছে যাব নেক্সট, বা নেক্সট কার কাছে আমি প্যাকেটটা পাঠাবো? বি এর কাছে প্যাকেটটাকে পাঠিয়ে দেব। ওকে, আমার কাজ হচ্ছে বি এর কাছে প্যাকেটটা পাঠিয়ে দেওয়া, তাহলে বি হচ্ছে আমার প্যাকেটটাকে পাঠাবে সি এর কাছে। এবং সেই সাথে আমার কস্ট কত লাগবে, ওই যে হিসাবটা যেটা বললাম যে বি আমাকে জানিয়েছে সে সি এর কাছে যেতে তার 2 কস্ট লাগে, আর আমি জানি আমি বি এর কাছে যেতে 1 কস্ট লাগে। তাহলে এই দুইটাকে যদি আমি অ্যাড করে ফেলি তাহলে হচ্ছে আমার টোটাল কস্ট কত সেটা আমি বের করে ফেলতে পারি। আমি বি এর কাছে যেতে কস্ট লাগে 1, আর বি আমাকে জানিয়েছে সে সি এর কাছে যেতে কস্ট লাগে হচ্ছে তার 2। তাহলে 2 আর 1 3 কস্টে হচ্ছে আমার সি এর কাছে আমি প্যাকেটটা পাঠাতে পারবো। তাহলে এই লাইনটা কি এখন বোঝা গেল? জি স্যার, হ্যাঁ এটা বোঝা গেছে। তাহলে এখন চলে আসি মাঝখানের লাইনটা। সো বি এর কাছে হচ্ছে আমি প্যাকেটটা পাঠাতে চাই, আমার ডেস্টিনেশন হচ্ছে বি। সো বি যদি আমার ডেস্টিনেশন হয় তাহলে আমি প্যাকেটটা কার কাছে পাঠাবো? বি, বি এর কাছে। বি এর কাছেই পাঠাবো, এক্স্যাক্টলি বি এর কাছেই পাঠাবো। বি যদি আমার ডেস্টিনেশন হয় তাহলে আমি প্যাকেটটা বি এর কাছেই পাঠাবো। আমার সি যদি আমার ডেস্টিনেশন হয় সেক্ষেত্রেও আমি বি এর কাছে পাঠাবো, হ্যাঁ। কারণ বি হচ্ছে আমার নেইবার। বি এর মাধ্যমে হচ্ছে আমি তাদের কাছে পৌঁছাতে পারবো। তাহলে এখন বোঝার চেষ্টা করেন যে আমার ডেস্টিনেশন যদি বি হয় তাহলে আমি বি এর কাছেই প্যাকেটটা পাঠাবো, সেক্ষেত্রে বি প্যাকেটটা পেয়ে যাবে, সে এটাকে আর ফরওয়ার্ড করবে না, কারো কাছে পাঠাবে না, কারণ প্যাকেটটা বি এর উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ঠিক আছে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে আমার কস্ট কত? বি এর সাথে আমার বি এর কাছে পৌঁছাতে আমার কস্ট লাগে হচ্ছে 1, সেটা অলরেডি আমার এখানে জানাই আছে। সো সেক্ষেত্রে হচ্ছে এই টেবিলটার মধ্যে আমি কস্ট ইনফরমেশনটা দিয়েছি হচ্ছে 1, এবং এইটার সাপেক্ষে, এটা তো এর কথা বললাম, এইটার সাপেক্ষে এখন আপনারা, এটা হচ্ছে বি এর রাউটিং টেবিল, এইটা হচ্ছে সি এর রাউটিং টেবিল। প্রত্যেকটা পার্সন এই জিনিসটা ইন্ডিভিজুয়াল, এখানে রাউটিং টেবিলটা কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, একজনের সাথে কিন্তু আরেকজনের রাউটিং টেবিলে কোনো মিল নাই, সেম ভাবে এটা প্রসেস হয়েছে, হ্যাঁ। বাট সেম ভাবে প্রসেস হয়েছে। সবাই একটু দেখেন বি এবং সি এর রাউটিং টেবিলটা বোঝা যায় কিনা। জি স্যার, হ্যাঁ বোঝা যাচ্ছে, সেম ভাবে হয়েছে। প্রত্যেককেই এটা ভালো মতো খেয়াল করেন, এই জিনিসটা বোঝা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার হয়ে নেন। যদি কোনো জায়গায় কনফিউশন থাকে আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। ভয়েসটা একটু ডাউন হয়ে গেল স্যার। শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন ঠিক আছে। স্যার 2 নম্বর টেবিলটার মানে এগুলা 1 নম্বর টেবিলটা বুঝলাম, কিন্তু 2 নম্বর 3 নম্বর টেবিলটা? একই রকম ভাবে তৈরি করা হয়েছে। 2 নম্বর টেবিলটা হচ্ছে বি এর সাপেক্ষে, হ্যাঁ ফার্স্টে এস বি এর হবে, রাউটিং টেবিল, স্যার বুঝতে পেরেছি। বি এর রাউটিং টেবিল বি নোডের সাপেক্ষে এখন আপনারা দেখেন। হ্যাঁ বি টু বি 0 হবে, আবার সেম ভাবে এ যেতে হলে 1 এবং হচ্ছে সি টু, সি টু সি এর বিষয়টা। স্যার কস্টটা তো আগে থেকে দেওয়া থাকবে তাই না, 1 আর 2? হ্যাঁ সি এর এখানে থেকে আর ঠিক আছে।
হ্যাঁ স্যার বুঝছি। আমি হাইলাইট করে দিচ্ছি। এই যে স্যার। কস্টটা এটা দেয়া থাকবে। এটা দেওয়া থাকবে এখানে এই স্যার যে 2 এর জায়গায় 3 কস্টটা, হতে পারে। হ্যাঁ ডিফারেন্ট ভ্যালু হতে পারে, এই কস্টটা জি দেয়া স্যার। থাকবে। ঠিক আছে, না হলে তো আপনি তো কস্ট, ইনিশিয়াল কস্ট আপনি জানতে হবে। তাহলে কারণ আমরা তো এখানে স্যার বোঝাই যাচ্ছে প্রতিটা নোড 3 যে নোডের ক্যালকুলেট করলাম এটা কিভাবে হলো সেটা কি বোঝা গেল কিনা? জি স্যার। জি স্যার যেমন এটা তার মানে ক্লিয়ার। আমাদের A এর ক্ষেত্রে ডেস্টিনেশন, বি এর ক্ষেত্রে এবং সি এর ক্ষেত্রে তিনটার বের করতে হবে। এটা তো এখানে আরে 3টা নোট তো দেয়া আছে, মানে এটা তো একটা এক্সাম্পল সিনারিও, নট নেসেসারিলি এই এক্সাম্পল সিনারিওটাই দেয়া থাকবে। জি হ্যাঁ, এটা হচ্ছে কিভাবে ডিসটেন্স ভেক্টরের মধ্যে টেবিলটা তৈরি হয়, রাউটিং টেবিলটা আমরা কিভাবে তৈরি করি সেই জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে এই জিনিসটা দেখানো হয়েছে। স্যার এ থেকে বি তে 1 এবং বি থেকে সি তে 2, এটা হচ্ছে সি থেকে বি ডেস্টিনেশন ধরলে 3, এই তো হিসাব। হ্যাঁ, সি থেকে যদি আমি যদি এতে আসতে চাই, একদম লাস্ট টেবিলটা খেয়াল করে, হ্যাঁ হ্যাঁ সি স্যার। থেকে যদি এতে আসতে চাই আমাকে আসতে হবে বি এর মাধ্যমে, রাইট? আমাকে বি এর মাধ্যমে আসতে হবে, জি কারণ আগে প্যাকেটটা বি এর একদমই কাছে তাই। পাঠাতে হবে, তারপরে বি একের কাছে প্যাকেটটা পাঠাবে। ওকে, সো সি থেকে বি 2 এবং বি থেকে 1 এক। 3। ওকে, সো এখানে তো আমরা এইভাবে কস্ট হিসাব করতেছি। মনে করেন আমরা যদি রিয়েল নেটওয়ার্ক যদি চিন্তা করি, মনে করেন আপনি তো ইন্টারনেট কানেকশন কারো কাছ থেকে নিয়েছেন, রাইট? আপনি তো না হলে ইন্টারনেট এখন ব্যবহার করতে পারতেন না। সো আপনি কারো কাছ থেকে ইন্টারনেটটা নিয়েছেন, কোন একটা লোকাল আইএসপি থেকে নিয়েছেন। ওকে, তারপর সেই লোকাল আইএসপি আবার দেখা গেল ব্র্যাকনেট, অগ্নি, বিডিকম, এরকম বড় ম্যাঙ্গো, এরকম বড় কোনো একটা আমরাটেক, এরকম কোনো বড় একটা আইএসপি থেকে হচ্ছে ইন্টারনেট কানেকশনটা নিয়েছে। ওকে, সেই বড় আইএসপি গুলো আবার দেখা যাচ্ছে ইন্টারনেট মানে ইন্টারন্যাশনাল গেটওয়ে হিসেবে কেউ কেউ কাজ করছে, তাদের থেকে হচ্ছে কানেকশনটা নিয়েছে। সো এরকম ভাবে এই যে এ বি সি এগুলো হচ্ছে এক একটা নোড, হচ্ছে ওই নোডগুলো। বুঝাতে পারলাম কতটুকু? ওইটার সাপেক্ষে হচ্ছে তারা এই জাতীয় এক একটা কস্ট হিসাব করে। ঠিক আছে, যে আমি কার মাধ্যমে যাব। যেমন ফর এক্সাম্পল এখানে যদি আরেকটা নোট থাকতো ডি, আমার অ্যানোটেশন গুলো কি দেখা যাচ্ছে? এবং ডি এর সাথে ফর এক্সাম্পল বি এর আরেকটা লিংক আছে, বাট সি এর সাথে নেই। ওকে, স্যারের মনে হয় আবার নেটওয়ার্ক চলে গেছে। ওকে, সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি স্যার। তো যেটা বলতেছিলাম যে ফর এক্সাম্পল আমার নেটওয়ার্কের মধ্যে আরো একটা নোড আছে যেটা হচ্ছে ডি। ঠিক আছে, বা এটা অ্যাকচুয়ালি পরে ছিল। আচ্ছা, আমি তাহলে পরেরটাতে চলে যাই, এখানে আমি প্রয়োজন আবার ব্যাক করব। যেমন এই যে এখানে দেখানো হয়েছে একটু আগে, এই কস্টটা ছিল হচ্ছে 2। ঠিক আছে, ফর এক্সাম্পল এই কস্টটা এখন চেঞ্জ হয়ে 1 হয়ে গিয়েছে। ঠিক আছে, সেই কস্টটা যখন 1 হয়ে গেল বা আপডেট হলো, সেই আপডেটটা কিন্তু সি নোডটা আবার সাথে সাথে হচ্ছে তার নেইবারদের কাছে পাঠিয়ে দিল বা বি এর কাছে পাঠিয়ে দিল। বি যখন তার রাউটিং টেবিলটার মধ্যে একটা আপডেট করলো বা সি এর ইনফরমেশনটা আপডেট করলো, সে আবার সেটা এ কেও জানিয়ে দিল, এবং সেই অনুযায়ী কিন্তু এ তার রাউটিং টেবিলটাকে আপডেট করে নিল। এবং সেই সাপেক্ষে দেখেন এই যে সি নোডের সাপেক্ষে এ নোডের কস্টটা কিন্তু এখন হয়ে গেছে 2, আগে যেটা ছিল 3। এ নোডের কাছে সি নোডের কাছে যাওয়ার কস্ট ছিল হচ্ছে 3, সেটা হয়ে গেছে 2। একার এক দুই। ঠিক আছে, কেননা এখন আগে 2 এর জায়গায় 1 হয়ে গেছে কস্ট, এবং সেই অনুযায়ী তারা তাদের রাউটিং টেবিলটাকে নতুন করে আপডেট করেছে। ওকে, এখন খেয়াল করেন এই যে যেটা বলতেছিলাম, আমি বাইরে দেখাইছিলাম, লাস্টে একটা নোড অ্যাড হয়েছে ডি। লাস্টে নতুন করে একটা নোড অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ডি নোড। সো ডি নোডটা যখন নেটওয়ার্কে আসছে তার কাছে কিন্তু এ বি সি কারো কোনো ইনফরমেশন নেই। ওকে, এবং সেই জন্য হচ্ছে সে একদম শুরুতেই D0 এরকম একটা তথ্য দিয়ে হচ্ছে তার নেইবারদের কাছ থেকে
তথ্য নেওয়ার চেষ্টা করছে। তাহলে ডি এর জন্য যদি আমি রাউটিং টেবিলটা যদি অ্যাড করার চেষ্টা করি সেটা কিরকম হবে? যেমন সি থেকে ডিতে যাওয়ার কস্ট হচ্ছে 1, এই যে কস্টটা হচ্ছে 1, সেইটার সাপেক্ষে সি এর রাউটিং টেবিলটা দেখেন, এটা হচ্ছে সি এর, এই যে ডি এর তথ্য অ্যাড করেছে, এ ডি এর তথ্য অ্যাড করেছে, এও তারপরে ডি এর তথ্য অ্যাড করেছে। এই জিনিসটুকু বোঝা যায় কিনা এখন এটা আমাকে বলেন। ডি থেকে ডি, থেকে সি। সবাই খেয়াল করেন ভালোভাবে, যদি বোঝা যায় সেটাও রেসপন্স করিয়েন, যদি বোঝা না যায় সেটাও রেসপন্স করিয়েন, কোনো অসুবিধা নেই। ডি থেকে সি তো জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। তারপর আমি জাস্ট একটু সংক্ষেপে করে দিই, খেয়াল করেন ওরা যে আপডেট মেসেজ মানে এই টেবিলগুলো কিভাবে আপডেট হলো, এই যে মেসেজগুলো পাঠাইছে সেইটার সাপেক্ষে। আচ্ছা, প্রত্যেকটা রাউটার বা ইন নোড তার কাছে যে রাউটিং টেবিলটা আছে সেটা হচ্ছে তার নেইবারের কাছে শেয়ার করে, এবং সেই অনুযায়ী সি যখন বি এর কাছে শেয়ার করেছিল সেটা কিন্তু ডি এর কাছেও গিয়েছে, এবং ডিও কিন্তু তার পরবর্তীতে কিন্তু এই একই রকম একটা টেবিল কিন্তু তৈরি করে ফেলবে, তিনটে ইনফরমেশন দিয়ে, ডেস্টিনেশন, নেক্সট হপ, মেট্রিক। আচ্ছা, আমি র্যান্ডমলি যে কোনো একজনকে জিজ্ঞাসা করি এখন, ডি এর রাউটিং টেবিলটা কত হবে? কেউ কি বলতে প্রস্তুত আছি উইলিংলি, নাকি আমি কাউকে জিজ্ঞাসা করব? ডি ডেস্টিনেশন আর নেক্সট সোমেন, 0। আচ্ছা হ্যাঁ সোমেন, ওকে সোমেন, এ বি সি ডি চারটার জন্য এখানে এন্ট্রি গুলো আসবে। আপনি এখন বলেন, প্রথমে এ এর জন্য বলেন কত হবে? এ এ তো আসতেছে 3। ডেস্টিনেশন হচ্ছে এ, এ নেক্সট এ নেক্সট হপ, এ সি নেক্সট হপ এ, সি হবে, সি। স্যার। স্টপ স্যার হবে। একটু বলি স্যার। স্যার আচ্ছা ওকে, মাহবুব মুর্শিদ, হ্যাঁ বলেন। আমাদের স্যার মেন টার্গেট আমরা যাবো কোথায় আর এর মাঝখানে মিডিয়ারই কথা, এটা হলো মনে রাখবার খরচ কত। তাহলে আমার যখন ডি ডি থেকে আমি যাবো বলে এতে, তাহলে ডেস্টিনেশন এ, আর মাঝখানে মিডিয়ার হলো আমার ডি তে থেকে এ যেতে হলে সি লাগবে মাস্ট। সি ছাড়া তো আমি বিও যেতে পারবো না, এও যেতে পারবো না। আর এক্স্যাক্টলি। আমার কস্ট হলো ডি থেকে সি হলো 1। হ্যাঁ স্যার, আপনার ওই যে এ, আপনার যে চ্যানেলটা ইউটিউবে ওখানে আবার এটা সুন্দর করে দেওয়া আছে, ওখানে দেখছিলাম তো স্যার, কারণ মনে আছে স্যার। ওকে ওকে, ভালো কথা। সো সেক্ষেত্রে হচ্ছে আমার সি মাস্ট, কেননা সি এর মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, বি এর কাছে আসতে চাই আর এর কাছে আসতে চাই, ওকে সি এর মধ্যে দিয়ে আমাকে আসতে হবে, অন্য কোনো রাস্তা নেই। তাহলে নেক্সট স্টপ হচ্ছে সি। আর কস্ট হবে কত? সো কস্ট হবে হচ্ছে ডি থেকে সি তে আসতে আমার কস্ট লাগে হচ্ছে 1, আর সি আমাকে জানাবে সে এর কাছে যেতে তার কত কস্ট লাগে, কেননা সি অলরেডি আমাকে এটা জানিয়েছে। খেয়াল করে দেখেন, এই যে এই ইনফরমেশনটা কিন্তু সে কিন্তু এই যে এ বাম দিকে যেমন পাঠাচ্ছে ডান দিকেও কিন্তু পাঠাচ্ছে, এবং সে জানিয়েছে যে এতে যেতে তার কস্ট লাগে হচ্ছে 2। ওকে, তাহলে সি এর যদি এতে যেতে 2 কস্ট লাগে, আর আমি যদি সি তে আসতে যদি 1 কস্ট লাগে, তাহলে ডেফিনেটলি আমার কস্ট লাগবে হচ্ছে 3 এতে যেতে। ওকে, তাহলে একই রকম ভাবে বি, একই রকম ভাবে সি, একই রকম ভাবে ডি। ডি তো সে নিজেই, তার মানে ডি এর জন্য হবে ডি ডি 0, সি এর জন্য হবে কি সি সি 1, রাইট? জি স্যার। আর বি এর জন্য হবে, এর জন্য হবে 2। বি এর জন্য হবে বি সি 2, বি সি সি টু না সি বি টু? বি হচ্ছে আমার ডেস্টিনেশন, তাহলে বি, নেক্সট স্টপ হচ্ছে সি, ওকে এই জন্য হচ্ছে বি সি, আর কস্ট হচ্ছে 2। ক্লিয়ার? বি এর জন্য বললাম, আর সি যদি ডেস্টিনেশন হয়। স্যার এই জায়গায় আরেকটু বলবেন স্যার, এই বি থেকে সি আমি একটু বুঝলাম। যেতে চাচ্ছি বি তে, ডেস্টিনেশন হচ্ছে বি,
নেক্সট স্টপ হচ্ছে সি, কেননা সি ছাড়া আমার যাওয়ার কোনো উপায় নেই। ওকে, তাহলে নেক্সট স্টপ হচ্ছে সি। আর কস্ট হচ্ছে কত? সি তে আসতে 1 কস্ট লাগে, সি থেকে বি তে আসতে আরো 1 কস্ট লাগে, তাহলে কস্ট হচ্ছে 2। ওকে, জি স্যার। কারো কোনো ধরনের কনফিউশন আছে? নো স্যার। এ বি সি ডি 4টা নোডের জন্য স্যার আমাদের এখানে নেক্সট অ্যাড্রেসটা হবে যেটা থেকে আমরা যাচ্ছি, তাই তো? না, নেক্সট হবে অ্যাড্রেস হবে যার মাধ্যমে যাচ্ছি। যার মাধ্যমে যাচ্ছে ওইটাই হবে নেক্সট। হ্যাঁ, কেননা তা যাকে যাকে ছাড়া আমার উপায় নেই যাওয়ার, যার মধ্যে দিয়ে আমাকে অবশ্যই যেতে হবে, আমার স্যার সাথে ডিরেক্টলি একটা কোশ্চেন ছিল স্যার, আমরা যখন স্যার এ থেকে ডি তে যাচ্ছি, ফার্স্ট টেবিলের কথা বলছি, এ থেকে যখন যাচ্ছি ডি তে, ডেস্টিনেশন 3 এটা বুঝছি, কিন্তু নেক্সট হবে আমরা তো এখানে সিও ব্যবহার করতে পারি, বি এর মধ্যে দিয়ে যাচ্ছে আবার সি এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে নেক্সট হবে হচ্ছে মানে প্রথমে আমরা যেটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কি উল্লেখ করব নাকি ইমিডিয়েট নেক্সট, ইমিডিয়েট নেক্সট, ইমিডিয়েট নেক্সট? ইমিডিয়েট নেক্সট, যার সাথে আচ্ছা, আমার আচ্ছা। সরাসরি কানেক্টিভিটি আছে, যাকে আমি আচ্ছা, আচ্ছা। নেইবার বলতে পারি, আমার আচ্ছা, আচ্ছা। আমার প্রতিবেশী যে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। ডিরেক্ট নেইবার যে। ওকে ওকে স্যার। ওকে, সো আর কোনো ডাউট আছে? আই হোপ নট। ঠিক আছে, না স্যার, বুঝতে পারছি। তো একই রকম ভাবে মানে আগের যে টেবিলটা ছিল, আগে যে অবস্থা ছিল সেই অবস্থার সাপেক্ষে এখন চিন্তা করেন একটা নোড মাঝখান থেকে মুভমেন্টের কারণে অন্য জায়গায় চলে গিয়েছে। ওকে, ফর এক্সাম্পল ডি নোডটাই চলে গিয়েছে, ডি নোডটা একটু আগে আসছিল, মুভ করতে করতে আসার কারণে আমার নেটওয়ার্কের মধ্যে সে কিছুক্ষণ ছিল, আবার এখন সে মুভ করা শুরু করছে, সো আমার রেঞ্জের বাইরে চলে গিয়েছে, এই জন্য এই লিঙ্কটা কাট হয়ে গেল, মানে সি এর সাথে ডি এর এখন আর কানেক্টিভিটি নাই। ওকে, তাহলে আমার রাউটিং টেবিলের মধ্যে কিন্তু এখনো ডি এর ইনফরমেশন আছে, যেটা অ্যাকচুয়ালি মিন করছে যে আমি এখনো ডি এ পৌঁছাতে পারি, যদিও আমি কিন্তু এখনো ডি তে পৌঁছাতে পারি না। ঠিক আছে, তার মানে আমার রাউটিং টেবিলটাকে আপডেট করা দরকার। সো রাউটিং টেবিলটা আপডেট করার জন্য এই জন্য হচ্ছে সি যদি ইনফরমেশনটা যদি টাইমলি যদি পেয়ে যায়, তাহলে হচ্ছে সে এটা তার নেইবারদেরকে জানাবে যে অ্যাকচুয়ালি ডি তে কিন্তু আর যাওয়া পসিবল না, যার জন্য এই ডি তখন কি করবে, তার রাউটিং টেবিলের মধ্যে ডি তে মানে ডেস্টিনেশন হচ্ছে ডি, সেখানে যাওয়া যায় বা নেক্সট স্টপ হচ্ছে ডি, এই ইনফরমেশন তো আগের মতোই আছে, বাট কস্ট বা মেট্রিক এইটাকে আমি করে দিচ্ছি হচ্ছে ইনফাইনাইট, মানে অসংজ্ঞায়িত, বা যেটা এখানে মিন করে যে এটা এত বড় একটা ভ্যালু আসলে যেটা দিয়ে আমি ডাটা পাস করব না, ইনফিনিটি এমন একটা সংখ্যা মিন করে। বেসিক্যালি এটা আসলে কোনো সংখ্যাই মিন করে না, আমরা যারা হচ্ছে ক্যালকুলাস করে আসছি আমরা জানি এটা আসলে অসংজ্ঞায়িত, এটা কোনো সংখ্যাকে মিন করে না, বাট আমরা বুঝার সুবিধার্থে বলি এটা এত বড় একটা সংখ্যা, এটাকে আমরা আসলে সংজ্ঞায়িত করতে পারি না। ওকে, সো যাই হোক, এরকম একটা অবস্থা আমরা এখানে দিয়ে দিই, যেটা দ্বারা আসলে মিন করে যে এর কাছে যাওয়া পসিবল না, এবং সে তখন আবার সি এর বি এর কাছে সেটা পাঠায়, বি তখন আবার হচ্ছে এ এর কাছে সেটা পাঠাবে। সো আলটিমেটলি তখন সবার কাছে ডি এর ইনফরমেশনটা কি হবে, যে ডি ডেস্টিনেশন আর যাওয়া যায় না, তার মেট্রিক কস্ট মেট্রিকটা হয়ে যাবে ইনফাইনাইট। বুঝে গেল কি? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, বাট এইখানেই হচ্ছে একটা মেজর ইস্যু, যেটাকে আমরা হচ্ছে ওই লুপ বলতেছিলাম, যে সি কখন হচ্ছে এই ইনফরমেশনটা পাচ্ছে এবং কখন হচ্ছে তার নেইবার বা বি এর কাছে কখন এই ইনফরমেশনটা পাঠাচ্ছে, সেই ইনফরমেশনটা পাঠানোর টাইমিং এর উপর ভিত্তি করে এখানে কিন্তু একটা বাজে সিচুয়েশন তৈরি হতে পারে বা একটা লুপ তৈরি হতে পারে, যেই লুপটাকে আমরা বলি হচ্ছে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম। মানে এটা এমন একটা লুপের মধ্যে পড়ে যেতে পারে যেটা আলটিমেটলি হচ্ছে মানে পুরো নেটওয়ার্ককে একটা ব্যাড সিচুয়েশনে ফেলে দিতে পারে বা একটা স্পেশাল প্রবলেম ক্রিয়েট করতে পারে, যে প্রবলেমটাকে আমরা এই রাউটিং এর ভাষায় বলি হচ্ছে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম। সো প্রবলেমটা কি একটু বোঝার চেষ্টা করি।
আগের স্লাইডটা থেকে এটার বুঝতে হবে আমাদেরকে। তো খেয়াল করেন সি থেকে ডিতে যাওয়ার কস্ট ছিল হচ্ছে 1, বাট সেই লিঙ্কটা কিন্তু এখন আর নেই, এবং সেই তথ্যটা এই মুহূর্তে জানে কে? শুধুমাত্র সি। সি তথ্যটা জানতে পেরেছে একটা সার্টেন টাইম পরে, তার পিরিয়ডিক আপডেটের সময়ে সে এটা জানতে পেরেছে যে ডি এর কাছ থেকে কোনো আপডেট আসতেছে না। সো সে তখন বুঝতে পারলো যে ডি এর আসলে লিঙ্কটা নেই, এটা অ্যাকচুয়ালি ভেঙে গিয়েছে বা ব্রোকেন। সো সেই সাপেক্ষে সে তার রাউটিং টেবিলের মধ্যে ডি এর ইনফরমেশনটা এরকম ভাবে তৈরি করে নিল যে ডেস্টিনেশন ডি, নেক্সট অফ ডি, কস্ট মেট্রিকটা হচ্ছে ইনফাইনাইট, মানে এখানে সে আর যেতে পারছে না। বাট সে এই রাউটিং ইনফরমেশনটা বা এই আপডেটটা বি এর কাছে পাঠানোর আগেই বি এর কাছ থেকে একটা পিরিয়ডিক আপডেট আসছে। ঠিক আছে, পিরিয়ডিক আপডেট আসছে কি? পিরিয়ডিক আপডেট কিরকম ভাবে আসে সেটা আমরা আগের স্লাইড গুলাতে দেখে আসছি। সো অন্যগুলোর কথা আমরা বাদই দিলাম, আমরা কনসার্ন হচ্ছি এইটা নিয়ে, এই ডি এর ইনফরমেশনটা নিয়ে। খেয়াল করে দেখেন বি যদি এর কাছে যদি আপডেটটা পাঠায়, সে ডি এর কি তথ্য পাঠাবে? যে সে ডি ডেস্টিনেশনে পৌঁছাতে পারে, তার কস্ট লাগে কত? 2 কস্ট লাগে। ঠিক আছে, সে যেতে পারে হচ্ছে কার মাধ্যমে যেতে পারে এটা তো আসলে আমরা ইম্পর্টেন্টলি পাঠাই না। ঠিক আছে, কারণ কার মাধ্যমে যাই সেই ইনফরমেশনে কিন্তু আমরা শেয়ার করি না। কোন ডেস্টিনেশনে যাচ্ছি, কত কস্ট লাগে, এইটা হচ্ছে আমরা আপডেট মেসেজের মধ্যে রাখি। ওকে, সো সেই অনুযায়ী এখন খেয়াল করেন সে পাঠালো সি এর কাছে যে সে ডি এর কাছে পৌঁছাতে পারে, তার কস্ট লাগে হচ্ছে 2। ঠিক আছে, এটা অনেকটা ওই যে মায়ের কাছে মামা বাড়ির গল্পের মতো, বুঝেন? ঠিক আছে, বি কিন্তু এই ইনফরমেশনটা পেয়েছিল সি এর কাছ থেকেই। ঠিক আছে, এই টেবিলটার মধ্যে যদি তাকাই তাহলে দেখতে পাবো সে আসলে এই এন্ট্রিটা তৈরি করেছিল সি এর কাছ থেকে যে তথ্য পেয়েছিল তার সাপেক্ষেই, সেটাই এখন আবার তার কাছে শেয়ার করতেছে। বাট সি যখন এই ইনফরমেশনটা পেয়েছে, সে কিন্তু এখানে কিন্তু তার কাছে যে ইনফরমেশন আছে সেই সাপেক্ষে চেঞ্জ দেখতে পাচ্ছে। ভালো মতো খেয়াল করে দেখেন, তার কাছে ইনফরমেশন আছে হচ্ছে সে ডিতে পৌঁছাতে পারে, তার কাছে সে পৌঁছাতে কস্ট লাগে হচ্ছে ইনফিনিটি। আগের স্লাইডটা থেকে দেখেন, সে ডি এর কাছে যদি পৌঁছায় তাহলে তার কস্ট লাগে হচ্ছে ইনফিনিটি। আর সে যদি এখন বি এর মাধ্যমে যদি পৌঁছায়, বি তাকে জানিয়েছে সে ডি এর কাছে পৌঁছাতে তার কস্ট লাগে হচ্ছে 2, আর সি বি এর কাছে পৌঁছাতে লাগে কস্ট হচ্ছে 1। তার মানে সে কিন্তু চাইলে 3 কস্টে ডি এর কাছে পৌঁছায় যেতে পারে বি এর মাধ্যমে। কথাটা কি বোঝা যায়? না স্যার। বুঝতে পেরেছি কি সবাই? না স্যার, আরেকটা বোঝা যায়নি? আচ্ছা, না। দেখেন বি এর রাউটিং, এই যে এখানে বি এর রাউটিং টেবিলে কি আছে? সে ডিতে পৌঁছাতে পারে সি এর মাধ্যমে, কস্ট লাগে হচ্ছে 2। এই বি যখন সি এর কাছে যখন রাউটিং আপডেট মেসেজটা পাঠায়, সে কি পাঠাবে? সে ডি এর কাছে যেতে পারে, তার কস্ট লাগে হচ্ছে 2। এরকম একটা তথ্যই তো সে এর কাছে শেয়ার করবে, রাইট? সো সেটাই সে শেয়ার করেছে যে সে ডিতে পৌঁছাতে পারে 2 কস্টে। আর সি দেখতেছে কি তার কাছে হচ্ছে ডিতে যাওয়ার জন্য কস্ট হচ্ছে ইনফাইনাইট। তাহলে সে কি ইনফিনিটি কস্ট দিয়ে ডি এর কাছে পৌঁছাবে না 2 বা 3 কস্টে পৌঁছাবে? অবশ্যই স্যার 3-এ। কম 2 বা কস্ট 3-এ। রাইট, কম কস্ট দিয়ে। এটা রুল আছে পরবর্তীতে, আমরা জাস্ট হচ্ছে সিনারিওটা বর্ণনা করার জন্য এখানে এই ডিসকাশনে চলে আসছি। বাট এই রুলগুলো আমরা পাবো, কারণ আমাদের টার্গেট সবসময় কম কস্টে পৌঁছানো, কারণ কস্ট যত কম হবে ততই তো ভালো, রাইট? জি স্যার। তাহলে ডেফিনেটলি আমি এই পার্টটাকে আর সিলেক্ট করব না, এই পার্টটাকে সিলেক্ট করব। ওকে, তাহলে আমি অবশ্যই বি এর মাধ্যমে পৌঁছাবো, বা আমার টার্গেট হচ্ছে তাহলে আমি বি এর মাধ্যমে পৌঁছাবো, যেহেতু বি এর মাধ্যমে পৌঁছালে আমার কম কস্ট লাগছে।
সো বি আমাকে জানিয়েছে সে পৌঁছাতে 2 কস্ট লাগে, তা আমি তো আর ওর কস্ট দিয়ে পৌঁছাতে পারবো না, কারণ আমার তো আবার বি এর কাছে প্যাকেটটাকে পাঠাতে হবে, রাইট? আমি বি এর কাছে প্যাকেটটা পাঠালে না সে 2 কস্ট দিয়ে প্যাকেটটা ডি এর কাছে পাঠাবে, কেন তার নিজেরই তো 2 কস্ট লাগছে, আর আমি তো বি এর কাছে প্যাকেটটা পাঠাতে হবে। এটুকু কি বোঝা যাচ্ছে? জি স্যার, মানে এখন আমরা ওই বিটা ভাইয়া হিসেবে ধরছি, এই কারণে বি ওইখান কে থেকে ভাইয়া শুরু হিসেবে করলাম। ধরছি, আমি জি বি স্যার। এর কাছে প্যাকেটটা পাঠিয়ে দেব, আমার কত কস্ট লাগবে? 1 কস্ট লাগবে, আর বি তখন 2 কস্ট দিয়ে সেটা ডি এর কাছে পাঠাবে। যদি এটা আসলে ট্রু না, কারণ এই মুহূর্তে নেটওয়ার্কের অবস্থা এরকম না, বাট অ্যাকর্ডিং টু অ্যালগরিদম ব্যাপারটা হচ্ছে এরকম। সো সেই সাপেক্ষে সে তখন 3 কস্ট দিয়ে ডি এর কাছে পৌঁছতে পারে ভায়া বি, এরকম একটা তথ্য তার রাউটিং টেবিলের মধ্যে নিয়ে আসবে। বুঝতে পারলাম? তার রাউটিং টেবিলে এখন ইনফাইনাইট আর নাই, আছে হচ্ছে ডি এর কাছে পৌঁছানো যায় ভায়া বি, কস্ট লাগে হচ্ছে 3। এখন খেয়াল এটা করেন, তো স্যার ভ্যালিড না, এটা তো স্যার ভ্যালিড না যে বি হয়ে ডি এর কাছে যাবে। ভ্যালিড না এটা তো আমি এখন এখান থেকে বুঝতে পারছি, আমার অ্যালগরিদম বা কম্পিউটার বা যে রাউটিং অ্যালগরিদম রান করছে সে তো আর বুঝতে পারছে না, সে তো আর স্যার ফিজিক্যাল সিনারিও তো আর দেখতে পাচ্ছে না, ঠিক আছে? সে তো আর স্যার ফিজিক্যাল সিনারিও দেখার কোনো সুযোগ নাই, কেননা সে তো আর হিউম্যান বিং না, একটা অ্যালগরিদম জাস্ট রান করছে সেখানে। ওকে, সো সেই স্যার কারণে এরকম একটা অবস্থা, সে তখন তার রাউটিং টেবিলটাকে আপডেট করে নেবে, এবং এইটার কারণেই যেহেতু এখানে রাউটিং টেবিলে আপডেট হয়েছে, সি তখন আবার এই আপডেটটা তার নেবারের কাছে শেয়ার করবে, দ্যাট মিন্স বি এর কাছে আবার শেয়ার করবে। সো বি এর কাছে যখন আবার আসবে, বি দেখলো যে সে ডি ডেস্টিনেশনে পৌঁছাইতো কার কার মাধ্যমে? ডি এর সি এর সি এর মাধ্যমে। এখন আবার সি এর কাছ থেকে একটা আপডেট আসছে যে সে ডি এর কাছে পৌঁছাতে তার কস্ট লাগে 3। সে আগে জানাইছিল যে তার কস্ট লাগে হচ্ছে 2, এখন সে জানাচ্ছে তার কস্ট লাগে হচ্ছে 3। তাহলে আমি যদি এখন ওই সি এর মাধ্যমে যদি আবার ডিতে পৌঁছাইতে চাই, তাহলে আমার কস্ট লাগবে হচ্ছে কত? কারণ আমার সি ছাড়া তো উপায় নেই, সি এর মাধ্যমে যেতে হবে। এখন সি বলছে তার কস্ট লাগে হচ্ছে 3, তাহলে আমি যদি সি এর কাছে যদি পাঠাই আমার কস্ট লাগে হচ্ছে 1, তার মানে আমি টোটাল ডি এর কাছে পাঠাতে আমার কস্ট লাগবে হচ্ছে 4। এবং সেই অনুযায়ী এই যে আপডেটটা যখন পাঠাবে তখন হচ্ছে এরকম একটা অবস্থা হবে, এবং এই আপডেটটা যখন আবার এর কাছে আসলো সে তখন তার আপডেটটা করে নেবে 4। ওকে, তার মানে এ এভাবে 3 দ্বারা আপডেট করলো, এ 3 দ্বারা আপডেট যখন এর কাছে পাঠালো এ আপডেট করলো 4 দ্বারা, এ যখন আবার 4 এর আপডেট এর কাছে পাঠালো এ আবার আপডেট করলো 5 দ্বারা, এ আবার এই আপডেটটা যখন এর কাছে পাঠালো সে তখন আপডেট করলো 6 দ্বারা। এইভাবে তাদের মধ্যে এরকম একটা কমিউনিকেশন কনভারসেশন কন্টিনিউয়াসলি চলছে, যেটাকে একটা লুপের মধ্যে পড়ে গিয়েছে। হয়ে যায়। এ এর কাছে পাঠাচ্ছে, এ আপডেট করতেছে, এ আপডেট দেখে আবার এর কাছে পাঠাচ্ছে, সে আবার আপডেট করছে। সো অ্যাকচুয়ালি কিন্তু এটার কোনোটাই ভ্যালিড না, পুরো জিনিসটা একটা ফলস ইনফরমেশন দিয়ে হচ্ছে তারা এখানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছে। এটা প্রবলেমটা কি বা কেন এরকম একটা অবস্থা তৈরি হয়েছে? মূল কারণটাই ছিল যে সি যে আপডেটটা পেয়েছিল সে এর কাছে আপডেটটা পাঠানোর আগেই বি এর কাছ থেকে আপডেটটা চলে আসছিল, এবং বি আর এটা সি আর এটা চেকও করে নাই যে এ যে আমাকে আপডেট মেসেজটা পাঠাইছে কার কাছ থেকে আপডেট মেসেজটা আসছে। ও যার জন্য আপডেট মেসেজটা পাঠাইছে আমি তো তার কাছে আপডেট মেসেজটা পাঠাইছিলাম, সেটার সাপেক্ষে সে আবার আমাকে আপডেট মেসেজটা পাঠাইছে। সো এই জিনিসটা যদি চেক করার কোনো ওয়ে যদি থাকতো তাহলে কিন্তু এখানে এই লুপটা তৈরি হতো না, বা এই যে লুপটা তৈরি হলো, এই যে এটা চলতেছে এটা কতক্ষণ পর্যন্ত চলবে? এভাবে এটা যতক্ষণ না পর্যন্ত ম্যাট্রিকটা 16 হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে। এবং এই যে 16 মানে হচ্ছে এখানে ইনফাইনাইট, 16 পর্যন্ত এই যে লুপটা ঘুরছে বারবার, এটাকে আমরা বলতেছি হচ্ছে কাউন্ট টু ইনফিনিটি। আচ্ছা, এইভাবে লুপটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের ম্যাট্রিক 16 হচ্ছে, এই কাউন্ট টু ইনফিনিটি প্রবলেমটা চলতেই থাকবে। স্যার এই ম্যাট্রিক 16টা কি মানে আমার সি বা বি এর যারই আগে 16 হয়ে যাবে তখনই অফ হয়ে যাবে, এরকম কি? আলটিমেটলি সবারই 16 হবে, জি স্যার। আলটিমেটলি সবারই 16 হবে, সেটা কি বোঝা যাচ্ছে?
জি স্যার। আলটিমেটলি সবার কাছে এটা 16 হয়ে যাবে এবং 16 হওয়ার পরে তারপরে তারা বুঝতে পারবে যে আসলে এটা আসলে ভ্যালিড আর কোনো রুট না। তারপরে গিয়ে তারা এই এন্ট্রিটাকে তাদের রাউটিং টেবিল থেকে ডিলিট করে দেবে, জি স্যার। তার আগ পর্যন্ত করবে না। ওকে, জি স্যার। সো এই প্রবলেমটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল যে ডিস্টেন্স ভেক্টর রাউটিং সেই প্রবলেমটার মধ্যে ছিল, ঠিক আছে, যেখানে হচ্ছে লুপ তৈরি হতে পারতো এবং সেই লুপের কারণে কাউন্ট ইনফিনিটি প্রবলেমটা অ্যারাইজ করতে পারতো, এবং এই কারণেই এটা আসলে অ্যাডহক নেটওয়ার্কের জন্য সুইটেবল না। সেই জন্য সেখানে নিয়ে আসা হয়েছে ডেস্টিনেশন সিকোয়েন্সড ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। ঠিক আছে, আমরা এখানে একটা ইউনিক সিকোয়েন্স নাম্বার জেনারেট করব এবং সেটা ডেস্টিনেশন থেকেই আসবে। ডেস্টিনেশনই হচ্ছে এই সিকোয়েন্স নাম্বারটা জেনারেট করবে। ডেস্টিনেশন বলতে আসলে কি, যে আসলে এইটার জন্য সোর্স নোড হিসেবে কাজ করছে, যে হচ্ছে এটা ইনিশিয়েট করতেছে, তাকে আমরা ডেস্টিনেশন এখানে বলতেছি, সেই হচ্ছে এই সিকোয়েন্স নাম্বারটা অরিজিনেট করবে। ওকে, বাট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই সিকোয়েন্স নাম্বারের সাপেক্ষে আমরা এই কাউন্ট টু ইনফিনিটি প্রবলেমটাকে সলভ করতে পারি। স্যার এখানে 16ই কেন হয়? এটা 16ই কেন হবে, এটা আসলে আমাদের যে ডিস্টেন্স ভেক্টর যে রাউটিং অ্যালগোরিদম, এইটা হচ্ছে ডিফাইন করা হয়েছে। কেননা 16 বলতে এখানে 16টা হপ, মানে 16টা নেটওয়ার্ক অলরেডি সে ট্রাভার্স করে ফেলেছে, তারপরেও সে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছাতে পারেনি। সো তখন হচ্ছে এটা যাতে ফার্দার আর নেটওয়ার্কে যাতে না যায়, এই জন্য এটা আমরা রেস্ট্রিক্ট করার চেষ্টা করি। স্পেসিফিক্যালি যদি বলে যে 16ই কেন, 20 কেন না, বা 25 কেন না, এইটার আসলে কোনো অ্যান্সার নেই। বাট এটা এই কারণে রেস্ট্রিক্ট করা হয়েছে যে অলরেডি 16টা হপ আমার কভার করা হয়েছে, মানে 16টা নেটওয়ার্ক সে অলরেডি ট্রাভার্স করেছে। নর্মালি হচ্ছে এর চেয়ে আরো অনেক কম সংখ্যকের নেটওয়ার্ক ট্রাভার্স করেই কিন্তু আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছে যাই। বাট যেহেতু এতগুলা হপ কভার করার পরেও আমরা এখানে পৌঁছাতে পারিনি, তার মানে ধরে নিতে পারি আসলে এই নেটওয়ার্কটাতে যাওয়া পসিবল না। এই কারণে হচ্ছে এটা 16তে রেস্ট্রিক্ট করা। ঠিক আছে, সো নর্মালি এগুলো সবচেয়ে হচ্ছে বাইনারি সাপেক্ষে, তো 2 এর পাওয়ার হিসেবে। সো সেই কারণেই হচ্ছে এখানে আসলে এটাকে 16তে রেস্ট্রিক্ট করা, যেটা হচ্ছে মূলত 2 এর পাওয়ার হিসেবে আসছে। 4 বিট হচ্ছে আমরা এখানে ব্যবহার করতেছি, সো সেই সাপেক্ষে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। আর কোথাও কিছু দেখাচ্ছেন স্যার? কিছু তো দেখতে পাচ্ছি না। না, আমি মানে ডিস্টেন্স ভেক্টর এইখানেই আছি। জি, ঠিক আছে, একজন একটা কোয়েশ্চেন করেছিল যে 16 কেন, তো আমি সেটাই আসলে একটু আনসার করার চেষ্টা করছি। ওকে, সো এই কারণে হচ্ছে এটা 16তে রেস্ট্রিক্ট করা। ওকে, সো এরপরে হচ্ছে ডিএসডিবি ডেসক্রিপশনে চলে আসছে। ডিএসডিবি কিভাবে কি কাজ করে, তার বৈশিষ্ট্যগুলো কি, এগুলো মূলত হচ্ছে সবই তার বৈশিষ্ট্য। ওকে, আর এরপরে চলে আসছি এই ডিএসডিবি রাউটিং টেবিল। আমার নর্মালি ডিবি রাউটিং টেবিলটা দেখছিলাম, এখানে হচ্ছে ডিস্টেন্স মানে ডেস্টিনেশন সিকোয়েন্স ডেস্টিনেশন সিকোয়েন্স ডিস্টেন্স ভেক্টর, সেই রাউটিং টেবিলটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। সো নর্মালি হচ্ছে আমরা এই 3টে ইনফরমেশন পেয়েছিলাম, সেটা সাপেক্ষে এখানে আরো বেশ কিছু ইনফরমেশন সে হচ্ছে অ্যাড করার চেষ্টা করে। আর তার মধ্যেও আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এইটা, এই সিকোয়েন্স নাম্বারটা, এবং এইটা দিয়েই হচ্ছে আমরা আসলে এই যে রাউটিং লুপটা বা কাউন্ট টু ইনফিনিটি যে প্রবলেমটা, সেটাকে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, এর বাইরে হচ্ছে এই ইনস্টল টাইম, মানে হচ্ছে এই পার্টিকুলার এন্ট্রিটা আমরা কখন হচ্ছে আমার রাউটিং টেবিলে অ্যাড করেছি, এটার ইন্ডিকেটর। স্টেবল ডাটা মূলত হচ্ছে আমার এই যে রাউটিং এন্ট্রিটা, এটা কত ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে, এইটা বোঝার জন্য আমরা একটা পয়েন্টার রাখি, যেটাকে বলা হচ্ছে স্টেবল ডাটা পয়েন্টার। এটা দ্বারা মূলত হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি এই যে নোডটা আমার এখানে আসছে, সে কি আমার নেটওয়ার্কে মোটামুটি ফিক্সড ভাবে আছে, নাকি সে কন্টিনিউয়াসলি মুভমেন্টের মধ্যে আছে। ঠিক আছে,
সো এটা দ্বারা আমি আরো খুব সহজে বুঝতে পারি যে আসলে এই লিঙ্কটা কতটা স্টেবল। আদৌ এই লিঙ্কটাকে কিছুক্ষণ পরে থাকবে না চলে যাবে, এই সমস্ত আইডেন্টিফিকেশনের জন্য হচ্ছে আমরা এই স্টেবল ডাটা পয়েন্টারটা ব্যবহার করি। স্যার এই রাউটিং টেবিলটা কার, এর, বি এর, সি এর না ডি এর? এটা ইন জেনারেল আমরা এখানে দেখিয়েছি, এটা ফিক্সড, মানে এটা একটা স্যার যদি এক্সাম্পল এর রাউটিং জন্য টেবিল। হয়, হ্যাঁ আমি যদি ধরি এ হচ্ছে এ, এর নেক্সট হপ এই ম্যাট্রিক্স 0, তার মানে এর জন্য হইতে পারে এটা। রাইট, তাহলে স্টেবল ডেটা যেটা এই যে এখানে পিটিআর এ, তার মানে ও Right. নিজেকেই নিজে স্টেবল বলছে। তার মানে স্টেবল ও বলছে ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা হচ্ছে এই এন্ট্রিটা আমি কখন অ্যাড করলাম সেই ইনফরমেশনটা হচ্ছে আমি এখানে পয়েন্টার আকারে রাখার চেষ্টা করছি, ঠিক আছে? সো যেটা বললাম যে এইটাতে আমি ইন্ডিকেট বা বোঝার চেষ্টা করি যে এই পার্টিকুলার এন্ট্রিটা, যেমন এটা যখন অ্যাড হলো এরপরে কিন্তু আর এটা কোনো চেঞ্জ নাই, রাইট? এটার কিন্তু আর কোনো চেঞ্জ নাই, কারণ এ থেকে এ ডেস্টিনেশন ম্যাট্রিক্স 0, এটার কিন্তু আর কোনো চেঞ্জ নাই এ এর কাছে। আচ্ছা স্যার, স্যার Okay. এই সিকোয়েন্স নাম্বারটা আর একটু বলবেন স্যার? সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে আমি বলছি, এটা এখনো বলেইনি। সো এটা হচ্ছে প্রত্যেকটা নোড নিজে জেনারেট করবে যখন সে তার ইনফরমেশনটা তার নেইবারদের কাছে শেয়ার করবে, সে তখন এই সিকোয়েন্স নাম্বারটা জেনারেট করে তারপরে হচ্ছে তার নেইবারদের কাছে শেয়ার করবে। যেমন ফর এক্সাম্পল এ এর সিকোয়েন্স নাম্বারটা আমি যদি একদম ইনিশিয়াল অবস্থা যদি বলি A000, এটা 3 বিট যদি হয়ে থাকে তাহলে 000 এরকম ভাবে আসতে পারে, নট নেসেসারিলি এরকম 3 বিট দিয়ে থাকবে, ঠিক আছে? এটা যে কোনো বা A00 এরকম ভাবেও শুরু হতে পারে, ঠিক আছে? সো শুরু হবে হচ্ছে 00 বা একটা ইভেন নাম্বার দ্বারা, এটা কিন্তু আমরা তার যে রুলস সেই রুলস গুলোর মধ্যে আমরা পাবো, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে তারা তাদের সিকোয়েন্স নাম্বারটা জেনারেট করে এবং সেই সাপেক্ষে আরো কিছু রুলস এখানে আছে, এবং বাট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে এখানে এই যে লুপ যে তৈরি হয় সেটা কিন্তু আর হতে দেয় না, এবং কাউন্টি ইনফিনিটি যে প্রবলেমটা সেটাও আর অ্যারাইজ করে না এই সিকোয়েন্স নাম্বারটা। এটা কিভাবে হলো স্যার, একটু বুঝাইলে ভালো হতো। মানে লুপটা যে সিকোয়েন্স নাম্বার দিয়ে সলিউশন করা গেল, এটা কিভাবে হলো স্যার? ওকে, এটা এখনো আসে নাই। সো এখানে খেয়াল করেন, রুল টু সেট সিকোয়েন্স নাম্বার। ওকে, এই রুলগুলো এখানে বলা আছে, দুইটা রুল। অন ইচ অ্যাডভার্টাইজমেন্ট ইনক্রিজ ওন ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার, ইউজ অনলি ইভেন নাম্বার। ওকে, সো কোন একটা নোড যখন মাত্র নেটওয়ার্কে জয়েন করলো, যেটা একটু আগে দেখালাম যে A00 দিয়ে হচ্ছে সে জয়েন করলো, তাহলে সে যখন তার ইনফরমেশনটা যখন নেইবারের কাছে শেয়ার করবে, কত দিয়ে শেয়ার করবে? 02 বা 3 বিট যদি হয়ে থাকে 002, এইটা দিয়ে হচ্ছে সে তার নেইবারের কাছে শেয়ার করবে। ওকে, এটা হচ্ছে প্রথম রুলটার কথা বলা হচ্ছে। অন ইচ অ্যাডভার্টাইজমেন্ট ইনক্রিজ ওন ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার, এবং বলা হচ্ছে ইউজ অনলি ইভেন নাম্বার, অড নাম্বার ব্যবহার করা যাবে না। ওকে, আর সেকেন্ড রুলটা বলছে ইফ এ নোড ইজ নো মোর রিচেবল, ঠিক আছে, যে তার কাছে আর কোনো প্যাকেট পাঠানোর পরে কোনো রিপ্লাই আসতেছে না, আমার টাইম আউট হয়ে গিয়েছে, মানে প্রত্যেকটা নোডের কাছে আমি যখন প্যাকেট পাঠাচ্ছি তার কাছ থেকে কতক্ষণ পরে রিপ্লাই আসবে, এটার জন্য আমি একটা সময় কিন্তু নির্ধারণ করা আছে, ঠিক আছে? এটাকে আমি বলতেছি হচ্ছে টাইম আউট টাইম। ওকে, সো ওই টাইম আউট টাইমের মধ্যে যদি আমি কোনো রেসপন্স যদি না পাই, তখন আমি ধরে নিই যে এই নোডটা আর রিচেবল না, এবং সেই ক্ষেত্রেই হচ্ছে আমি আমার নেইবারদের কাছে হচ্ছে এই নোডটা সম্পর্কে একটা নট রিচেবল ইনফরমেশন প্রপাগেট করার চেষ্টা করি। কিভাবে সেটা পাঠাই? ইফ এ নোড ইজ নো মোর রিচেবল, increase sequence number of this node by 1, ঠিক আছে, odd sequence number. So
এটা কি বোঝা যাচ্ছে? সো আমি ফর এক্সাম্পল একটু আগে যে সি নোডের যে এক্সাম্পলটা দেখছিলাম, সি ডি এর কাছে আর পৌঁছাতে পারছে না, তাহলে সি যখন বি এর কাছে ইনফরমেশনটা পাঠাবে, সে তখন কি দিয়ে পাঠাবে? ফর এক্সাম্পল তার কাছে সিকোয়েন্স নাম্বার ছিল এ, মনে করেন 100, ঠিক আছে? নোটগুলো তাদের সিকোয়েন্স নাম্বারগুলো আপডেট করতে করতে সি এর কাছে এ এর জন্য সিকোয়েন্স নাম্বার আছে এ 100, বাট সি এখন এ এর কাছে আর পৌঁছাতে পারছে না, ঠিক আছে? তাহলে সি এ এর সিকোয়েন্স নাম্বারটাকে আপডেট করবে। এ কিন্তু এখন আর এ এর সিকোয়েন্স নাম্বার আপডেট করছে না, করছে কে? সি। সি এর সিকোয়েন্স নাম্বারটাকে আপডেট করছে কত দ্বারা? আগে যত ছিল তার চেয়ে 1 বৃদ্ধি করবে সে। যদি আগে 100 যদি থাকে তাহলে 101 করবে। আর নর্মালি সিকোয়েন্স নাম্বার আপডেট করে হচ্ছে কে? নিজেই নিজের সিকোয়েন্স নাম্বারটাকে আপডেট করে আপডেট মেসেজ পাঠানোর আগে। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যে টাইম আউট বা এই টাইপের অকারেন্স যদি হয়, তাহলে যে হচ্ছে এটা আইডেন্টিফাই করে, সে হচ্ছে ওই প্রবলেমেটিক নোটটার সিকোয়েন্স নাম্বারটাকে আপডেট করে, 1 বৃদ্ধি করে। এই হচ্ছে সিকোয়েন্স নাম্বার সেট করার রুল। বোঝা গেল কি? রেসপন্স এক্সপেক্ট করছি। জি স্যার, বুঝতে পেরেছি। সবাই কি বোঝা গিয়েছে? তারপর একটা কোশ্চেন আসছে, জিজ্ঞেস করবো স্যার? হ্যাঁ বলেন। স্যার এই যখন আমরা ফার্স্টে দেখলাম ডিস্টেন্স ভেক্টরে ডি যখন লিংক পাচ্ছিল না সি, তখন বি থেকে যখন সে তার রাউটার টেবিলটার আপডেট পেল, তখন ইনফিনিটি থেকে তার আপডেটটা করে দিল 3 বি এর মাধ্যমে। তো এরকম যদি মানে টাইম আউট হওয়ার আগে যদি সিকোয়েন্স পেয়ে যায়, তারপরে যদি এ ওখান থেকে অমিট হয়ে, তখন কি করবে? অড নাম্বার, অড সিকোয়েন্স নাম্বার তো তাহলে আপডেট করতে পারবে না। আমি আপনার বুঝতে পেরেছি, পয়েন্টটা বুঝতে পেরেছি। এখন চলে আসি, এখানে কিন্তু সিকোয়েন্স নাম্বার ছিল না অবস্থা, এই কারণে এরকম একটা লুপ হয়েছে, সেটা আমরা ভালোভাবে বুঝতেও পেরেছি। ফর এক্সাম্পল সি এর আপডেট মেসেজটা এর কাছে পাঠানোর আগে বি এর আপডেট মেসেজটা চলে আসছে, রাইট? সেই অনুযায়ী সি এটাকে আপডেট করেও নিয়েছে, ঠিক আছে? জি স্যার। সি এটাকে আপডেট করেও নিয়েছে, বাট সে কিন্তু এটাকে আপডেট করবে না, ঠিক আছে? সে কিন্তু এটাকে আপডেট করবে না। তার কারণ হচ্ছে, আমরা কার কাছ থেকে প্যাকেটটা পাচ্ছি? প্যাকেটটা পাচ্ছি হচ্ছে এখন বি এর কাছ থেকে, ঠিক আছে? প্যাকেটটা পাচ্ছি এখন হচ্ছে বি এর কাছ থেকে। সো সেক্ষেত্রে বি এর কাছে সিকোয়েন্স নাম্বারটা কত থাকবে? আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে নিই। সম্ভবত কে কোয়েশ্চেন করেছিলেন? আমি করেছি। নিরুপমা, ওকে। সো আরেকটু বোঝার বাকি আছে, আশা করি সেটা ক্লিয়ার হয়তো ক্লিয়ার হয়ে যাবেন, তাহলে এই কোয়েশ্চেনে তো অ্যারাইজ করবে না যে কেন বি থেকে আসলে এটা আপডেট হবে না। সো এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার সেট করার রুল। ওকে, আরেকটা রুল হচ্ছে কখন আমি আপডেট করব, কিভাবে আপডেট করব, সেই রুলটা দেখে নিন। এই যে পরের স্লাইডটাতে সেই রুলটা আছে। সো যখন আমি এরকম ভাবে আপডেট করব, ঠিক আছে, যখন আমার কাছে একটা আপডেট মেসেজ আসবে আমার নেইবারের কাছ থেকে, আমি কিভাবে আমার রাউটিং টেবিলটাকে আপডেট করব, সেটার জন্য 2টা রুল আছে। সেই 2টা রুল কি? চলে আসি, সিলেক্ট রুট উইথ হায়ার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার, ঠিক আছে? This ensures to use always newest information from destination. ওকে, প্রথম রুলটা বলতেছে কি, যে আমি অলওয়েজ হায়ার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারের যে প্যাকেট আসছে সেটাকে ব্যবহার করব। দুজনের কাছে যদি সেম ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আমি নতুন আপডেট মেসেজ যেটা আসছে সেটাকে আর ব্যবহার করব না, কেননা সিকোয়েন্স নাম্বার সেম। সুতরাং আমার কাছে যেটা আছে সেটাই সঠিক, এই জন্য আমি এটাকে আপডেট করব না, কেননা আমি জানি সিকোয়েন্স নাম্বারটা আপডেট করে কে?
ইভেন নাম্বারের সিকোয়েন্স নাম্বার দ্বারা আপডেট করে হচ্ছে নিজেই নিজে নোট নিজেই নিজেরটা। নিজের নিজে বলতে কি ডেস্টিনেশন, যার কাছ থেকে প্যাকেটটা আসতেছে, জি ঠিক আছে, যে নোটটার জন্য প্যাকেটটা আসছে সে নিজেই হচ্ছে এটা তখন আপডেট করবে। আর অন্য কোনো নোট কিন্তু তার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার ইভেন নাম্বার দ্বারা আপডেট করতে পারবে না, করতে পারবে অড নাম্বার দ্বারা। আর অড নাম্বার দিয়ে যদি করে তাহলে হচ্ছে অন্য কোনো নোট করবে, বাট সেক্ষেত্রেও কিন্তু হায়ার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার হয়ে যাচ্ছে। ওকে, সেম কিন্তু আর থাকছে না। সো যদি আমার নেইবারিং নোডের কাছ থেকে যদি সেম সিকোয়েন্স নাম্বারের প্যাকেট যদি আসে, আমি ধরে নিতে পারি ওই প্যাকেটের ইনফরমেশন অলরেডি আমার কাছে আছে, অথবা আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ইনফরমেশন। আর সিলেক্ট দ্য রুট উইথ বেটার মেট্রিক when sequence numbers are equal. সো সিকোয়েন্স নাম্বার যদি ইকুয়াল হয়ে থাকে তাহলে হচ্ছে আমি চেক করব কার ম্যাট্রিকটা হচ্ছে বেটার। বেটার মিন্স কার ম্যাট্রিকটা হচ্ছে কম। ওকে, সো সেই ক্ষেত্রে হচ্ছে তখন আমি ওই কম ম্যাট্রিকের সিকোয়েন্স নাম্বারটাকে ব্যবহার করব। বোঝা যাচ্ছে কতটুকু? জি স্যার। সো সেই ক্ষেত্রে এখন খেয়াল করে দেখেন, এইখানে আমাদের যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল, সি এর কাছে যখন বি এর কাছ থেকে প্যাকেটটা যখন আসবে, তার কাছে যদি সিকোয়েন্স নাম্বারটা মানে সি এর কাছ থেকে বি এর যখন সি যখন বি এর কাছে প্যাকেটটা পাঠিয়েছিল, ঠিক আছে, সি যখন বি এর কাছে প্যাকেটটা পাঠিয়েছিল, ফর এক্সাম্পল সেই ক্ষেত্রে বি এর সিকোয়েন্স নাম্বারটা ছিল 500, ঠিক আছে, ডি 500, এই সিকোয়েন্স নাম্বারটা দিয়ে হচ্ছে সি বি এর কাছে মেসেজটা পাঠিয়েছিল। সেই অনুযায়ী বি কিন্তু ডি এর সিকোয়েন্স নাম্বারটা স্টোর করে ডি 500 দ্বারা, সে কিন্তু এটাকে আর আপডেট করতে পারছে না, ঠিক আছে, আপডেট করতে পারবে হচ্ছে শুধুমাত্র ডি, অন্য কেউ কিন্তু না। ওকে, সো সেই কারণে বি এর কাছে যদি কোনো আপডেট যদি না থাকে, সে কিন্তু আবার তখন কি করবে, সি এর কাছে যদি প্যাকেটটা পাঠায় সেটা কিন্তু ডি 500 দিয়েই পাঠাবে। ফলে বি দেখবে যে অলরেডি সেম সিকোয়েন্স নাম্বারের প্যাকেট কিন্তু আমার কাছে আছে, তখন কিন্তু সে আর প্যাকেটটাকে রিসিভ করবে না। সিমিলারলি যদি সি যদি এই যে ডি এর যে লিঙ্ক ব্রেক যেটা হলো, এইটা যদি আইডেন্টিফাই করার পরপরই যদি প্যাকেটটা যদি বি এর কাছে যদি পাঠিয়ে দিতে পারে, সে কিন্তু তখন ডি এর সিকোয়েন্স নাম্বারটাকে আপডেট করে দেবে। ডি যদি 500 থেকে থাকে সে 501 করে দেবে। ওকে, সে তখন করে দেবে হচ্ছে বি 501, আর সেটা দেখে কিন্তু বি কিন্তু সাথে সাথে তার রাউটিং টেবিলটাকে আপডেট করে দেবে ডি 501 দ্বারা। বুঝে গেল কি কতটুকু? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। সো এই কারণে তখন আর এই কাউন্ট টু ইনফিনিটি প্রবলেমটা বা লুপ এই সিচুয়েশনটা তখন আর এখানে থাকে না। ওকে, সো এই রুলগুলো হচ্ছে এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট, রুলগুলো হচ্ছে জানতে হবে, এবং রুলগুলোর সাপেক্ষে হচ্ছে যে প্রথম দিকে যে ডিসকাশন গুলো সবগুলো তৈরি হয়েছে। সো এটা আরো হচ্ছে এক্সপ্লেনেশন আছে যে আমি কিভাবে হচ্ছে রুটগুলোকে সিলেক্ট করব। যদি বড় হয়ে থাকে সিকোয়েন্স নাম্বার তাহলে এক ধরনের ব্যাপার, যদি সমান হয়ে থাকে তাহলে আরেক ধরনের ব্যাপার, যদি ছোট হয়ে থাকে তাহলে আরেক ধরনের ব্যাপার। স্যার যদি এরকম এরকম হয় কোশ্চেন যে আমরা যে কিভাবে রুটটা সিলেক্ট করবো, তখন কি এই তিনটা কন্ডিশন দিয়ে ব্যাখ্যা করবো নাকি না পিছনের ওই যে দুইটা পয়েন্ট ওটাও অ্যাড করতে হবে? পিছনে দুইটা পয়েন্ট নিয়ে আসলে তো আরো ভালো। আমি তো রুলগুলো কিভাবে সেট করতেছি সিকোয়েন্স নাম্বারে সেটা আমার জানা থাকবে, তারপরে হচ্ছে আমি কিভাবে রাউটিং টেবিলগুলোকে কিভাবে আপডেট করতেছি, ঠিক আছে, এটা কিন্তু এইখানে পরবর্তীতে রুট সিলেকশনের ক্ষেত্রে সেটা কিন্তু আরো খুব ভালোভাবে তখন সেটা বোঝা যাবে। আচ্ছা, সো ওইটা এইভাবে আসলে সেটা আরো বেটার এক্সপ্লেনেশন আসবে। সো এইটার সাপেক্ষে তখন হচ্ছে রাউটিং টেবিলটা খেয়াল করেন, এখানে কিন্তু তখন আর ওই জিনিসটা তৈরি হয় না। খেয়াল করে দেখেন যেটা বলতেছিলাম যে এখানে বি নোডের জন্য দেখানো হচ্ছে বি 102, ঠিক আছে, এবং যখন আপডেট হয় আপডেট গুলো কি কি রকম ভাবে হতে পারে সেই জিনিসগুলো, নতুন একটা নোট যখন আসে
ফর এক্সাম্পল এখানে এই ডি নোডটা আসছে, তো একদম শুরুতে যখন সে আসে D000, এটা দিয়ে হচ্ছে সে তার ইয়েটা তৈরি করে, এবং এটা দিয়ে হচ্ছে সে তখন তার রাউটিং টেবিলটা হচ্ছে তার নেইবারদের কাছে শেয়ার করে, এবং এইটার সাপেক্ষে হচ্ছে একে একে হচ্ছে তার যে নেইবারিং নোডগুলো আছে সেটা দিয়ে কিন্তু তারা হচ্ছে সেটাকে আপডেট করে নেওয়ার চেষ্টা করে। ওকে, তো এরকম ভাবে যখন লিঙ্কটা যখন ব্রেক হয়, যদি নেইবারিং নোড যদি সেটাকে আইডেন্টিফাই করতে পারে সি ফর এক্সাম্পল, সে তখন তার এই সিকোয়েন্স নাম্বারটাকে করে দেবে হচ্ছে D101। ওকে, এবং এইটার সাপেক্ষে তখন কিন্তু আর ওই লুপ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ থাকে না। সিকোয়েন্স নাম্বারটা দিয়েও আমি কিন্তু এই যে আপডেটেড সিকোয়েন্স নাম্বার বা হায়ার সিকোয়েন্স নাম্বার দ্বারাও কিন্তু আমি ওই পার্টিকুলার রুটগুলো যেগুলো আপডেট মেসেজ আকারে আসতেছে সেগুলোই কিন্তু আমি সবগুলোকে ডিসকার্ড করে দিতে পারি, এবং এইভাবে হচ্ছে আমি কাউন্ট টু ইনফিনিটি যে প্রবলেমটা সেটাকে রিজলভ করে ফেলতে পারি। বোঝা যাচ্ছে কি, নাকি এখানে আরো কোনো ডিসকাশনের প্রয়োজন আছে? না স্যার, বোঝা যাচ্ছে। ওকে, সো এটা ইলাস্ট্রেশনও দেওয়া আছে, আশা করি সমস্যা হবে না। হয়তো অনেকদিন আগে পড়া ছিল দেখে হয়তো একটু ধরিয়ে দেওয়ার দরকার ছিল। যা স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার, এই এক্সাম্পলটা। এই এক্সাম্পলটাতে হ্যাঁ বলেন। সাপোজ আপনি এখানে মানে MH4 কে মানে চিহ্নিত করা আছে, তাই না স্যার? এই যে এখানে গোল দিয়ে ডটেড লাইন জি। দ্বারা আমি চিহ্নিত করেছি যে MH1 নোডটা হচ্ছে এখানে মুভ করতেছে, খেয়াল করেন। স্যার মানে এই উদাহরণটা বোঝা যায় যদি সাপোজ আপনি এরকম কোশ্চেন করেন যে এখান থেকে আমার সাপোজ MH7টা চলে গেছে, চলে MH1 এ এসে পড়ছে, হ্যাঁ, সেটার সাপেক্ষে আমার রাউটিং টেবিলটা কেমন হবে কিছু স্যার যদি একটু কাইন্ডলি বলতেন তাহলে আবার। স্যার মানে MH7 মুভ করে কোথায় চলে আসছে? স্যার MH1 এ। MH1 এ তো না, MH1 তো এখানে আসেই নাকি? MH1 এখানে মুভ করছে, MH7 এখানে মুভ করছে? জি স্যার, আমি মানে মানে দুইটা বলছিলাম একসাথে যে হয়েছে? যদি জি স্যার সেক্ষেত্রে মানে কেমন হতে পারে সিচুয়েশন? হ্যাঁ, দুটো হতেই পারে। এটা এখানে চলে আসছে, ঠিক জি আছে, স্যার। তার মানে MH7 এর লিংক আপ তৈরি হয়েছে MH2 তে, আর MH1 যেহেতু এখান থেকে জি স্যার। মুভ করে চলে গিয়েছে, আমি ধরে নিচ্ছি MH6 এর সাথে MH1 এর কোনো লিংক আপ তৈরি হয় নাই ডিসটেন্সের কারণে, বাট MH6 এর জি সাথে স্যার। সরি MH8 এর সাথে MH1 এর লিংক আপ হয়েছে। জি স্যার। ওকে, জি স্যার। তো সেই সাপেক্ষে এখানে এই রাউটিং টেবিলটা তো আছেই, ঠিক আছে। তাহলে এখন এই আপডেটেড রাউটিং টেবিলটা দেখার চেষ্টা করি MH4 এর সাপেক্ষে। MH4 কোথায়? এই যে হচ্ছে আমাদের MH4। ওকে, জি স্যার। সো MH4 এর সাপেক্ষে এখন MH1 কে আগে দেখার চেষ্টা করি। এই যে MH1 এ আমি কিভাবে যেতে পারি? MH1 এখানে চলে আসছে, সো MH4 এর সাপেক্ষে MH6 MH7 কিন্তু এখন আর নাই, সেটা নেক্সট। সো আমাকে যেতে হবে এর কাছ দিয়ে, এর কাছ দিয়ে, এর কাছ দিয়ে। ওকে, কয় হপ লাগলো? 1 হপ, 2 হপ, 3 হপ, 4 হপ। সো ম্যাট্রিক হচ্ছে 4। ওকে, সিকোয়েন্স নাম্বারটা আপনি এখানে যত ছিল তার সাপেক্ষে ওই ধরনের একটা সিকোয়েন্স নাম্বার তৈরি করে ফেলতে হবে, ঠিক আছে। যেহেতু ধরে নিচ্ছি ওই, হ্যাঁ বলেন। স্যার এটা তো আমরা স্যার এই যে যেমন 406 আছে, আমি তো এটা তখন ইভেন হিসেবে বাড়াবো, ইভেন হিসেবে বাড়াবো, এবং এটা না বাড়ালেও হবে, কেননা এই নোটটার জন্য কিন্তু আমি কোনো কাজ ধরে নিচ্ছি হয় নাই, ঠিক আছে, অথবা আপডেট করলেও কোনো সমস্যা নাই, যেহেতু এই নোটটা এখনো অ্যালাইভ আছে, এই নেটওয়ার্কের মধ্যেই আছে। যদি বাড়ানো, সেক্ষেত্রে ইভেন নাম্বার দিয়ে বাড়াতে হবে, যদি অন্য কোনো কারণে তার যদি কোনো আপডেট যদি হয়ে থাকে সেই সেন্সে, বাট সেটা হচ্ছে কমবে কিন্তু না। ওকে, কমবে না, কখনোই বাড়তে পারে। আর যেহেতু নেটওয়ার্কে লাইভ আছে, সুতরাং তার নাম্বারটা অবশ্যই ইভেন হবে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। MS2 এখন দেখার চেষ্টা করি। MS2 এখানে ডিরেক্টলি কানেক্টেড, ম্যাট্রিক হচ্ছে 1, সো 128 128ই আছে। MH3 কোথায় আছে? এই যে এখানে 1 হপ 2 হপ দিয়ে চলে যেতে পারে 564। MH4 সে নিজেই, সো 710, এটা কোনো আপডেট তার নাই,
যদি আপডেট হইতো তাহলে হয়তো সে তার নিজের এটাকে আপডেট করতো। তারপরে হচ্ছে MH5, MH5 কোথায় আছে? এই যে এইখানে 1 হপ 2 হপ, 2 হপে সে এখনো পৌঁছতে পারে। তো কত? 392, 392 আছে। MH6 1 হপে চলে যেতে পারে, 076, সেম জিনিস। MH7 কিন্তু এখন আর আগের জায়গায় নাই, MH7 এখানে চলে আসছে। এখন তার আপডেটেড রুটটা হচ্ছে কত? MS2 এর মাধ্যমে কত? 1 হপ 2 হপে। 2 হপ দিয়ে হচ্ছে সে তখন এখানে পৌঁছাবে। এখন এইটার জন্য রাউটিং টেবিলের আপডেটটা কি, সিকোয়েন্স নাম্বারটা কি অবস্থা হবে? জি স্যার। এটার জন্য স্যার যে কি হবে? স্যার যেহেতু এখানে ব্রেক হয়েছে তার মানে আমার তো এখানে অড অ্যাড হবে না স্যার? এক অ্যাড হবে না 2 অ্যাড হবে? স্যার এক, যেহেতু আমার তো এখানে স্যার লিংকটা ব্রেক হয়ে গেছে না স্যার? না, লিংক ব্রেক হয়ে আমি কি MH4 কি এখন MH7 এ কি যেতে পারছে না এখানে? তার সাথে কি MS2 এর কোনো লিংক আপ কি তৈরি হয়নি? স্যার হয়েছে স্যার। তাহলে তো অবশ্যই এখন ইভেন নাম্বার হয়ে গেছে সেটা ততক্ষণে, যেহেতু লিংক আপ তৈরি হয়েছে। ও আর আপনি যদি বলেন যে না স্যার লিংক 7 আর নেটওয়ার্কের মধ্যে নাই, জি স্যার। যদি বলেন যে MS7 নেটওয়ার্কের মধ্যে নাই, তাহলে সেটা একটা ইভেন নাম্বার দিয়ে আপনি আপডেট করবেন এবং ওইটা তখন সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে একটা ইভেন নাম্বার হয়ে যাবে, মেট্রিকটা হয়ে যাবে ইনফাইনাইট। বুঝতে পারছি কি কতটুকু? যদি আপনি বলেন হ্যাঁ, যদি MS7 যদি MH1 এর জায়গায় যদি চলে আসে, MS2 এর সাথে তার যদি লিংক কানেক্টিভিটি যদি তৈরি হয়ে যায়, তার মানে হচ্ছে এইখান থেকে সে যখন এখানে আসতে ছিল ফর দ্য টাইম বিং, তখন কিন্তু সে যেই আইডেন্টিফাই করুক, ফর এক্সাম্পল MS6 সেটা আইডেন্টিফাই করলে তার যে সিকোয়েন্স নাম্বার ছিল সেটা 1 বাড়াইলো, 1 বাড়াই অড করলো। এইভাবে হচ্ছে তারা সেটা জানাজানি হয়েও গেল নেটওয়ার্কের মধ্যে, সবাই ইনফাইনাইট করে দিল। বাট MS7 যখন এখানে চলে আসলো, যখন MS2 এর সাথে যখন তার লিংক আপ তৈরি হয়ে গেল, সে কিন্তু তখন তার কিন্তু সিকোয়েন্স নাম্বারটাকে ইভেন নাম্বার দিয়ে আপডেট করবে, রাইট? যেমন তার কত ছিল আগে? আগে 128 ছিল, সে তখন 130 দ্বারা সেটাকে আপডেট করবে। জি স্যার। স্যার এখন এইটা যেমন আমরা দুই করে বাড়ালাম, এখানে তো মানে ইভেন হলেই তো 4 6 8 মানে ইভেন হলে কি হবে না স্যার, নাকি না স্যার 2 করেই বাড়াতে হবে? ইভেন হলেই হবে, ইভেন হলেই হবে। 4 মানে কি? 4 কি রিপ্রেজেন্ট করে বা 4 কি মিন করে? 4 মিন করে হচ্ছে যে এখানে আরো কোন ধরনের আপডেট হয়েছিল। 128 থেকে 129 হয়েছিল যখন তার লিংকটা ব্রেক হয়েছিল, সে আবার রিকানেক্ট যখন হয়েছিল তখন কিন্তু সে 130 দিয়েই কিন্তু তার সিকোয়েন্স নাম্বারটাকে আপডেট করছে। সে কিন্তু হুট করে কিন্তু 130 বা 140 বা 150 দিয়ে কিন্তু সেটাকে আপডেট করেনি, ইমিডিয়েট নেক্সট ইভেন নাম্বার দিয়ে আপডেট করেছে। বাট বিভিন্ন পারপাসে যখন আপডেট হয় অন্য কোনো কারণে, ঠিক আছে, তার ম্যাট্রিকের মধ্যে আপডেট বা এরকম লিংক ব্রেকের কারণে আপডেট, সো বিভিন্ন কারণে যখন আপডেট হয় তখন কিন্তু তার সিকোয়েন্স নাম্বারটা ইভেন নাম্বার দ্বারা সে আপডেট করে, ঠিক আছে? সো এইভাবে আরো সেভারাল আপডেট যদি হয়ে থাকে সেখানে, সেটা সাপেক্ষে তখন আরো একটা হায়ার সিকোয়েন্স নাম্বার আমি পেতেই পারি, বাট অ্যাট লিস্ট আমি 130 পাবো, এটা ফর শিওর। জি স্যার। ঠিক আছে? সো সেই অনুযায়ী তখন সে এটা কস্ট ম্যাট্রিক করবে 2 আর এটা হয়ে যাবে 130 MS7। জি স্যার। তাহলে স্যার আমরা স্যার মেইনলি স্যার ফোকাস রাখবো যে কোনটা ব্রেক হয়ে গেছে কিনা, যে ব্রেক হয় তখন আমরা ওটা অড করবো, এছাড়া সবই ইভেন হয়ে যাবে নরমালি, তখন আইডেন্টিফাই করতে পারবো। ডেফিনেটলি। বুঝা গেছে কি? উনি খুব ভালো একটা কোশ্চেন করেছিলেন। স্যার যখন নাকি মানে আবার রিকানেক্ট হচ্ছে ইভেনই করব, মানে যদি 128 থাকে অবশ্যই তার থেকে বেশি করতে হবে, তাই তো স্যার? ডেফিনেটলি, অবশ্যই 128 এর চেয়ে বেশি হবে ইভেন নাম্বার, ইভেন নাম্বার বেশি হবে। আর স্যার ম্যাট্রিক, আর যদি সাপোজ ডিসকানেক্ট হয়ে গেল তাহলে আমরা অড নাম্বার অ্যাড করব এবং ম্যাট্রিককে ইনফিনিট করে দিব। হ্যাঁ, যদি ডিসকানেক্টেড হয়ে যায় টোটালি। ওকে স্যার। আর রিকানেক্ট হলে ম্যাট্রিকটা তো তখন আমি রিক্যালকুলেট করব, যেমন এখানে 2 কষ্ট আমি যাচ্ছি। জি স্যার, বুঝতে পেরেছি। এটা যদি MS7 থেকে ফর এক্সাম্পল মুভ করতে করতে যদি এইখানে এসে যদি উপস্থিত হতো, তাহলে MS4 এর সাপেক্ষে কিন্তু তার ডাইরেক্ট কানেক্টিভিটি তৈরি হয়ে যেত, তখন কিন্তু কস্ট ম্যাট্রিক হয়ে যেত 1। বুঝা গেল কতটুকু? জি স্যার, বুঝতে পেরেছি স্যার।
ওকে, সো এটা ছিল মনে হয় আমাদের লাস্ট। আরো একটা এক্সাম্পল মনে হয় এখানে দেয়া আছে। সো মোটামুটি এরপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। স্যার অনেক সময় লেগে গেল, 8টা হয়ে গেছে। হ্যাঁ, সো মোটামুটি এই হচ্ছে আমাদের লেকচার কন্টেন্টের, মানে 2টা লেকচারের আমি জাস্ট হচ্ছে ইয়ে করলাম। আর আমি যেটা বলেছিলাম যে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে 3টা মনে হয় প্রেজেন্টেশন টপিক কি হচ্ছে আমি সিলেক্ট করেছিলাম আপনাদের ফাইনালের জন্য। ওকে, সো সেই স্যার 3টা এখান থেকে কমানো যায় না স্যার? আমি আসছি, সেখানে আসছি। সো আমি হচ্ছে খুব সম্ভবত আপনাদেরকে বলেছিলাম যে 3টা টপিক সিলেক্ট করেছিলাম, সেখান থেকে যারা প্রেজেন্ট করেছিলাম তাদেরকে মনে বলেছিলাম শর্ট করে একটা সাজেশন বা কয়েকটা কোয়েশ্চেন সেখান থেকে দেওয়ার জন্য আপনাদের ফ্রেন্ডদের জন্যই ইম্পর্টেন্ট হিসেবে। সেটা কি আপনারা দিয়েছিলেন? স্যার আমাদের গ্রুপকে বলেছিলেন, আমরা স্যার আপনাকে মেল করে দিয়েছিলাম। মেল করেছিলেন, রাইট। জি, স্যার। আর কোন গ্রুপকে দিয়েছিলেন? আমি মনে হয় একটা গ্রুপ থেকেই মনে হয় পেয়েছিলাম। এই শিল্পী দিয়ে আপনারা কি কি দিলেন একটু আমাদের সাথে শেয়ার করেন। স্যারকে দিয়েছিলাম মেল করে। আচ্ছা দিয়ে দিবনি। হ্যাঁ, আমি সেটাই বলছি। সো ওই জিনিসটাই, ওইখানে কোনো কাটছাট যদি থাকে বিশেষ করে ইয়েগুলো যদি কোনো কিছু অ্যাড বা ডিলিট করা যদি প্রয়োজন হয় আমি সেটা জানিয়ে দেব। বাট নিরুপমাদের গ্রুপটা আমি পেয়েছি। আর 2টা টপিকের প্রেজেন্টাররা কি এখানে আছেন? নেই? এক বছর আগের কথা তো স্যার 1 বছর আগের কথা ভুলে গেছি স্যার। আচ্ছা, স্যার এখানে একটা কথা বলি স্যার, যেমন একটা টপিক ছিল টোরা। তো টোরা, এখানে হ্যাঁ। স্যার আমরা যখন ওই স্লাইডটা ওপেন করলাম ওখানে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ছিল, তাই এটা স্যার বুঝতে পারতেছিলাম না। তো কোনো কারণে আমি ওনাদের গ্রুপ মেম্বারদের সাথে যোগাযোগ করলাম, তো এক্স্যাক্টলি ওনারা বললো যে এই টাইপের ম্যাথমেটিক্যাল না আসতে পারে। কিন্তু স্যার যদি সাপোজ আপনার কাছে মনে হলো যে ম্যাথমেটিক্যাল কোনো একটা আসলো, তখন স্যার এটা আমি পারবো না। আচ্ছা, আমি ইয়ে করছি, সেটা যেটা করতে পারি আমি, নিরুপমারা যেটা পাঠিয়েছে সেটা আমি আবার রিভিউ করব। সেখানে যদি এরকম ম্যাথমেটিক্স থাকে আমি দেখবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, স্যার আমাদের টোরা ছিল না, আমাদের জিগবি ছিল জিগবি স্যার। ছিল। স্যার ওনাদের জিগবি ছিল স্যার, কিন্তু স্যার মানে একটু টোরাটা একটু স্যার কাইন্ডলি একটু দেখবেন, মানে স্লাইডটার ভিতরে ম্যাথমেটিক্যাল আচ্ছা, ক্যালকুলেশন ছিল টোরা স্যার। গ্রুপটাতে কারা কারা ছিলেন আমি একটু ইয়ে করি। স্যার আমাদের ছিল। আচ্ছা, এই তো প্রেজেন্টার আসছে। কে কে? রোকেয়া আক্তার তুলি, আর কে? আর ছিল ফাতেমা আর বানি আপু ছিল। আচ্ছা, বানি, ক্রিস্টিনা বানি, ওকে, হ্যাঁ মনে পড়েছে। সো আপনারা হচ্ছে যেটা করবেন, একটা আপনাদের এই টপিক থেকে কি কি কোয়েশ্চেন করা যেতে পারে, ঠিক আছে, জি স্যার। ম্যাক্সিমাম 5 to 6 এরকম একটা কোয়েশ্চেন লিস্ট হচ্ছে আমাকে পাঠাবেন। এটা আপনাদের কোর্স কন্টেন্ট মানে আপনাদের প্রেজেন্টেশন কন্টেন্ট দেখে হচ্ছে যদি কোনো ফার্দার মডিফিকেশন দরকার হয় সেটা আমি করে তারপরে আপনাদের সবার সাথে আবার শেয়ার করে দেব। ওকে, যেহেতু 29 তারিখে পরীক্ষা, সো অনেক সময় আছে আশা করি। আরেকটা গ্রুপ কারা স্যার? 2টা পাইলাম আমরা। আরেকটা যে স্যার স্যার ওটা আরেকটা গ্রুপ তাহলে স্যার বাদ দিয়ে দেন স্যার, এই দুইটাই থাক স্যার। না, সেটা ঠিক হবে না, কেননা আমি সিলেক্ট করেছি হচ্ছে WRP। WRP। না না স্যার, WRP না মনে হয়। বড় হয়ে যাচ্ছে তো। ট্রিপলি 802.15 এটা মনে হয় সজীব ভাইদের গ্রুপের। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই আমাদের একটা ছিল ওয়াইফাই যেটা IEEE 802.15.4 মনে হয়, রাইট? জি স্যার, জি স্যার, ওই আপনি যেটা বলছেন স্যার ওইটা সম্ভবত আমরা মনে হয় শুনিনি স্যার, অথবা মিসিং হয়েছে আচ্ছা, যে ওইটা সো দিতে হবে। এইটা হচ্ছে অতি দ্রুত মিন্স হচ্ছে উইদিন নেক্সট 2 days জি স্যার, জি আমাকে হচ্ছে একটা ইয়ে পাঠিয়ে দেবেন। ইমেইলে স্যার। সেখান থেকে আমি আবার সরি আরো শর্ট করে আপনাদেরকে দিয়ে দেব, আচ্ছা রিভিউ করে যে কোনটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট বা কোনটা আপনাদের পরীক্ষার জন্য কোয়েশ্চেন আকারে দেওয়া যেতে পারে। এই স্যার কতগুলো কোশ্চেন দেবো ওখান থেকে? মানে ম্যাক্সিমাম 5-6টা, এর বেশি না, 5-6টা। 5-6টা, সেখান থেকে আমি আবার শর্ট করে দেবো আপনাদেরকে।
জি স্যার তার মানে আপনি 3টা গ্রুপের স্যার শর্ট করে ক্লাসরুমে দিয়ে দিবেন তাই দিয়ে না, দেবো দিয়ে দেবো, আপনারা যতগুলো দিয়েছেন তার চেয়ে শর্ট করে আমি দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার জি। যাতে করে আপনাদের মানে এমন কোয়েশ্চেন স্যার গুলো দেওয়া হবে কোশ্চেনের যেগুলো সাথে হচ্ছে থিসিস আপনার পেপার গুলো একটু দিন স্যার। পরে এগুলো তো অলরেডি দেয়া আছে। পরবর্তীতে ওইগুলো ফলো করলেও মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে নাকি? স্যার, আমাদেরকে 29 অবশ্যই। তারিখে আগে আরেকটা রিভিউ ক্লাস নেবেন স্যার এই নতুন টপিকের উপর? আপনাদের যদি প্রয়োজন হয় আমি এনি টাইম রিভিউ নিতে পারি, কোনো সমস্যা নেই। জি স্যার, ভালো হয়। মানে এই যে কোশ্চেনগুলো সাবমিট করার পরে নাকি? ওকে, আপনাদের যদি প্রয়োজন হয় আমি আরেকটা টাইম বের করে আপনাদের সাথে মিটিং করতে পারবো, কোনো অসুবিধা নেই। স্যার ভালো। স্যার আপনি যখন কোশ্চেন গুলো করতে বলছিলেন ওই ওয়াইফাই যে 805 না ওইটা স্যার আমরা থিসিস পেপারটা পাই নাই স্যার, কালেক্ট করতে পারি নাই তখন। বুঝে নেই, আবার বলেন। স্যার আরেকটা গ্রুপ, আমাদের 3টা গ্রুপ আছে না, জিগবি তোরা আর 805 15.4 15.4। সো ওনাদের পেপারটা আমরা স্যার তখন কালেক্ট করতে পারি নাই, কারণ আপনি 3টা গ্রুপের একসাথে দিয়েছিলেন, তো মানে পেপার গুলো যদি স্যার একসাথে করে ক্লাসরুমে দিয়ে দিতেন। প্রেজেন্টেশন প্রেজেন্টেশন আমি একটু আচ্ছা খেয়াল করে এইটা যে 3টা গ্রুপ আছে, তুলি, ক্রিস্টিনা বানি, নিরুপমা রয় আপু আর হচ্ছে যে আমাদের যে রাকিব ভাই, আপনারা আমাদের গ্রুপে একটু আপলোড করে দিয়েন। আমাদেরটা গ্রুপে দেওয়া আছে একদম সুন্দর করে জিগবি। একটু আবার দিয়েন, এক বছর আচ্ছা, ঠিক আছে। স্যার স্যার আমাদের যে প্রেজেন্টেশনটা যেটা ছিল ওটা আসলে আমরা কোনো পেপারের উপর বেস করে করিনি, আমরা মূলত বই ফলো করছিলাম। ওকে, হ্যাঁ, তাহলে ওইটা সেটাই আপনাদের শেয়ার করেন। প্রেজেন্টেশনটা একটু রেফারেন্সটা আমি শেয়ার দিয়ে করে দেবো দিন। ওখানে। হ্যাঁ Right, ওই right. আমি স্লাইডটা এবং রেফারেন্স আমাদের গ্রুপে স্লাইডটা দিয়ে দেবো। আর রেফারেন্সটা শেয়ার করে দিয়েন, রাইট? জি স্যার, আর কোশ্চেন আপনার ইমেইলে দিয়ে দিব। হ্যাঁ, রাইট। ওকে, তাহলে আমি 3টাকে কম্পাইল করে তারপর আপনাদের জন্য একটা শর্ট সাজেশন ওটার জন্য দিয়ে দেবো। ওকে, আই গেস নাও এভরিওয়ান হ্যাপি।